নমস্কার, শুভ সন্ধ্যা সকল দর্শক বন্ধুকে। আজকে আমাদের খাস বাংলা পোর্টালে আমরা আবার উপস্থিত হয়েছি আমাদের এক বড় ডিবেট নিয়ে। এই ডিবেটের বিষয় অত্যন্ত স্বাভাবিক একটা বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গে ভ্যাকসিন নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত এবং ভ্যাকসিন নিয়ে রাজ্য সরকারের যে অভিযোগ যে ভ্যাকসিন সঠিক সংখ্যায় আসছে না। কেন্দ্র সরকার বলছে আমরা যথেষ্ট পরিমাণে ভ্যাকসিন পাঠিয়েছি। ইতিমধ্যে আমরা দেখেছি প্রধানমন্ত্রী তার একটি মিটিংয়ে তিনিও দুঃখ প্রকাশ করেছেন যেভাবে মানুষের জীবন হানি ঘটছে, তার চোখে আমরা জলও দেখেছি। এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনাতে আমাদের যারা অতিথি আছেন তাদের সাথে পরিচয় করিয়ে দিই। প্রথমে আমাদের সাথে আছেন কংগ্রেসের বড় একজন নাম, স্পোক্স পার্সন সৌম্য আইচ রয়। সৌম্যদা, আপনাকে স্বাগত। আমাদের সাথে রয়েছেন বিজেপি স্পোক্স পার্সন অমিত রায়। অমিত দাও, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সাথে দিল্লি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রাজনৈতিক বিশ্লেষক এবং বাঙালি জাতীয়তাবাদী নেতা চন্দন চ্যাটার্জি। চন্দনদা, আপনাকে ওয়েলকাম। আমি প্রথমে সৌম্যদার কাছে আমি জানতে চাইছি যে সৌম্যদা, ভ্যাকসিন নিয়ে আপনাদের অভিযোগটা কি এবং কেন কেন্দ্র রাজ্য সংঘাত ঘটছে, এটা নিয়ে যদি আপনি বলেন। প্রথমে শুভ সন্ধ্যা জানাই সবাইকে, আপনার দর্শককেও। কিন্তু কথা হচ্ছে যে জানার আগে বিষয়টা শুধুমাত্র যে বাংলা কেন্দ্রিক তা তো নয়, বিষয়টার মধ্যে ঢুকতে হবে। ভারতবর্ষে ভ্যাকসিনটা তৈরি হওয়ার আগে একটা ভারতবর্ষের ইতিহাস আছে। এই ভারতবর্ষ লার্জেস্ট ম্যানুফ্যাকচার অফ ভ্যাকসিন টিল 1955, 1950 সালের পর থেকে আমরা ভারতবর্ষে অনেক ভ্যাকসিন এসছে। ভারতবর্ষের বৈজ্ঞানিকরা তৈরি করেছেন, বিদেশের বৈজ্ঞানিকরা তৈরি করেছেন, সারা বিশ্বে আমরা ভ্যাকসিনেশন বহু প্রোগ্রাম, সেটা আপনি অনেক রকম ভ্যাকসিন এসছে চলে যায়। আপনি পোলিও ভ্যাকসিন বলুন, চিকেন পক্স বলুন, টিবি বলুন, অ্যান্টিটিউবারকুলার ভ্যাকসিন বলুন, ট্রিপল অ্যান্টিজেন বলুন, ডিপথেরিয়া বলুন, ইত্যাদি। ভারত বায়োটেক একটা বড় সংস্থা, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। অ্যান্ড সিরাম ইনস্টিটিউট বড় সংস্থা। দৃষ্টিকোণটা হচ্ছে, নজরিয়াটা হচ্ছে গভর্নমেন্ট কি ভাবছে, কিভাবে প্যান্ডেমিকটাকে নিয়েছে, আপনি কিভাবে প্যান্ডেমিকটাকে ইকুইপ করেছেন, মানে আপনি লড়াই করবেন। তো গত বছর দেখুন, আমি এটা বলতে আসিনি এই চ্যানেলে যে নরেন্দ্র মোদী নিয়ে এসছেন কোভিড, বা মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন, বা রাহুল গান্ধী নিয়েছেন। এটা লড়াই নয়, কিন্তু লড়াইটা হচ্ছে এই জায়গায় যে আপনি দৃষ্টিভঙ্গিটা কি আপনার এই প্যান্ডেমিকের বিরুদ্ধে লড়াইয়ের। আপনি 2020 সালের ফেব্রুয়ারি মাসের 28 তারিখ রাহুল গান্ধী যখন বললেন ইট ইজ গোয়িং টু বি এন সুনামি, আপনি ভারত সরকার সেটাকে সংজ্ঞানে নিল না। ভারত সরকার সেটাকে হাসি ঠাট্টা করে উড়িয়ে দিল। লকডাউন হলো 84 দিন 85 দিন। লকডাউনের পরে আমরা কি দেখলাম যে ফেব্রুয়ারি মাসের শেষের পর থেকে ভ্যাকসিনের ওপর শুরু হলো আমাদের দেশে। আপনি জানেন যে স্টেক হোল্ডার কারা ভ্যাকসিন বানানোর জন্য? ভ্যাকসিন ম্যানুফ্যাকচারার, রিসার্চার, এন্ড তার সাথে হচ্ছে অন্যান্য ফার্মাসিউটিক্যাল কোম্পানি। একটা ইতিহাস আপনাকে জানতে হবে যে ভারতবর্ষ লার্জেস্ট প্রডিউসার অফ ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট ইন ওয়ার্ল্ড। আজকে নয়, এটা আমার আপনার কংগ্রেস, বিজেপি, তৃণমূল, সিপিএম কারোর দয়া নয়, ভারতবর্ষের বৈজ্ঞানিকরা দীর্ঘদিনের লেগাসি। এটা ভারতবর্ষে একটার পর একটা সরকার এসছে, কখনো কংগ্রেস, কখনো বিজেপি, কখনো জনতা পার্টি, কিন্তু ভারতবর্ষে অ্যাচিভ করে। আজকে আমার আশ্চর্য লাগছে যে নির্মলা সীতারামনজি ফেব্রুয়ারি মাসের বাজেটে বললেন 35,000 কোটি টাকা ভ্যাকসিনের জন্য অ্যালোকেট করা হবে। আপনি বলুন, আপনি একজন সাংবাদিক, যে ভারতবর্ষে এক টাকাও খরচা করা হলো না, সিরামকে দেওয়া হলো না, নট ফর প্রকিউরিং, নট ফর রিসার্চিং অর সামথিং লাইক কি করে ভ্যাকসিনটা ডিস্ট্রিবিউট করবে। 1 টাকাও না। দেওয়া হলো কাকে? বায়োটেকের কাছে কিছু টাকা গেছে, যারা আইসিএমআর হচ্ছে সাজা করে। বায়োটেক এবং আইসিএমআর এরা দুজনে কিন্তু কোলাবোরেশনে এদের পেটেন্ট রাইট অ্যাক্সেস আছে, যেটা কোভ্যাক্সিন তৈরি হচ্ছে। কিন্তু কোভিশিল্ড কাদের প্রোডাক্ট? এটা পরিষ্কার হওয়া দরকার। মাননীয় প্রধানমন্ত্রী সারা বিশ্বে দাভোসে গিয়ে বললেন যে আমাদের দেশের বৈজ্ঞানিকরা তৈরি করেছে। আমি বৈজ্ঞানিকরা তৈরি করলে গর্ব অনুভব করি, ভারতবর্ষের মানুষ আমি। কিন্তু আপনি কি জানেন এটা সর্বৈব ভুল। ভারতবর্ষের কোম্পানি নয় অ্যাস্ট্রাজেনেকা অ্যান্ড অক্সফোর্ড, এদের পেটেন্ট আছে। এরা ভারতবর্ষে সিরাম ইনস্টিটিউটকে শুধুমাত্র থার্ড পার্টি ম্যানুফ্যাকচারিং করতে দিল। কখন ধরা পড়লো বিষয়টা? যে আমরা জানতে পারলাম কখন? ভারতবর্ষের মানুষ যখন
একটা প্রোপাগ্যান্ডা চলছে যে ভারত ভ্যাকসিনেশনে অমুক করে ফেলেছে, ভারত ভ্যাকসিনেশনে বিশাল সারা বিশ্বকে পথ দেখাচ্ছে, আমাদের দেশের বৈজ্ঞানিকরা বের করে ফেলেছে, ইত্যাদি ইত্যাদি কোট আনকোট। দেয়ার আর অল সর্ট অফ ক্লেমস, হলো ক্লেমস। আমরা শুধু একটা কথাই বলতে চাই যে এই যে ব্যাপারটা আপনারা জানেন, আপনারা এখানে অমিত আছে, অমিত আমাদের অনেক পড়াশোনা জানা ছেলে, যে একটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট বলে একটা বিষয় আছে। যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট, আপনাকে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট অনুযায়ী আপনার দেশের র মেটেরিয়াল যদি আপনি বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসেন বানানোর জন্য, থার্ড পার্টি ম্যানুফ্যাকচারিং এর জন্য, যারা ইনভেস্টার লাইক অক্সফোর্ড, তারা ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট করেছে এবং তারা র মেটেরিয়াল সাপ্লাই করেছে। আমাদের দেশে থার্ড পার্টি ম্যানুফ্যাকচারিং হয়েছে বলে 85% ভ্যাকসিন আউট অফ 6 crore, 5.50 crore ভ্যাকসিন আমাদের বিদেশে দিয়ে দিতে হচ্ছে। এটা কখন জানতে পারলাম? যখন মাননীয় সম্বিত পাত্র টিভিতে বললেন যে আমরা কোনো ডোনেট করিনি, ইট ইজ আ বিজনেস লায়াবিলিটি, আমাদের দিতে হয়েছে। আমার প্রশ্ন দুটো বুনিয়াদী প্রশ্ন, যে ভারত সরকার কি করছিল গত 8 মাস? যখন ভারত সরকারের বিদেশ মন্ত্রক বললেন যে আমরা ভ্যাকসিনে 25 কোটি মানুষকে ভ্যাকসিন দিতে পারবো, কি হলো? কেন পারছি না আজকে? আমরা 51 কোটি ভ্যাকসিন রেডি। কবে বলছেন? আজ থেকে 2 মাস আগে। আপনি এপ্রিল মাসে গিয়ে দাঁড়িয়ে যখন একটার পর একটা মানুষ মারা যাচ্ছে, মানুষের জন্য পাগল হয়ে যাচ্ছে, আজকে আমাদের দেশে ভ্যাকসিন নেই, এটা বাস্তব, এটা অবশ্যই এই বাস্তব বিষয়ে চিত্র। প্রতিক্রিয়া কারণ নেব। আপনি, কারণ আমি জাস্ট বলে দিই, অমিত বলবে, ভারতবর্ষে ভ্যাকসিন তৈরি করার জন্য ভারত সরকার অ্যালোকেশন করেছে টাকা, কিন্তু টাকা একটা অর্ডার দেয়নি। না র মেটেরিয়ালে খরচা করেছে, না অর্ডারে প্রকিউরমেন্টে খরচা করেছে। তার কারণ লাইসেন্সিং ব্যবস্থায় যে ভুল, যে মডিফাইড ভ্যাকসিন পলিসি অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেটা আপনাদের জানার প্রয়োজন আছে। আমি পরে বলবো, আগে অমিত বলে নিই। ঠিক আছে। হ্যাঁ অমিত দা, আপনার কাছে জানতে চাইছি যে লাইসেন্সিং প্রক্রিয়ায় সমস্যা আছে, মাত্র 3% আমাদের দেশে ভ্যাকসিনেশন হয়েছে আমরা যেটা দেখতে পেয়েছি আজকের সময়। তো আমি যেটা জানতে চাইছি আপনার কাছে, যে এই যে ঘটনাক্রম যেগুলো নিয়ে ভ্যাকসিনেশন নিয়ে এত অভিযোগ উঠছে, আপনাদের তরফে আদৌ কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? প্রথমত নমস্কার, থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি ইন ইয়ার এস্টিম প্যানেল। যারা আছেন আমার সঙ্গে দুজন, আপনাকে ছাড়া বুঝি যারা আছেন তারা অত্যন্ত এক্সপিরিয়েন্সড এবং দিগ্গজ তাদের ফিল্ডে, এবং আমার তাদেরকে নিয়ে কোনো কথা বলার নেই। তবে সৌম্যবাবু বলতেই হচ্ছে আমাকে, উনি কংগ্রেসের লোক, উনি তো বিরোধ করবেনই বিজেপির, এটা তো জানা কথা। উনি তো আর আমাকে লাড্ডু বা পেড়া খাওয়াবেন না, উনি বিরোধ করবেন, সেটা স্বাভাবিক। এবার আমি কতগুলো কথা বলি, যেগুলো হচ্ছে যে প্রথমে বুঝতে হবে যে কোভিডটা, ঠিক কথা উনি বলেছেন যে নরেন্দ্র মোদীও আর আনেননি, আর মমতা বন্দ্যোপাধ্যায়ও কোভিডকে আনেননি, সেটা প্রথমে বুঝতে হবে। তবে হ্যাঁ, কে কিরকম কাজ করেছে সেটা নিয়ে ডেফিনেটলি বলবো। আমি যদি ভালোটা বলি, দেখুন, আমি যে পলিটিক্স করি, আমি পজিটিভ পলিটিক্স করি, মানুষের জন্য বা সমাজের কল্যাণের জন্য আমি পলিটিক্স করি, আমি এটা পরিষ্কার করে বলি আগে। তো সেই হিসেবে যদি বলি, আপনি যদি দেখেন যে যখন এই ভ্যাকসিনটা যখন প্রথম দেওয়া হয়, কি সুন্দর একটা প্ল্যানিং করে করা হলো। কিরকম? আমি যদি খালি ভ্যাকসিনই বলি, তারপর করোনা নিয়ে পরে আসছি আমি স্টেপ বাই স্টেপে। তো প্রথমে করা হলো হেলথ কেয়ার দেওয়া হবে, অর্থাৎ ডাক্তার, নার্স, এদের দেওয়া হবে। তারপরে ফ্রন্ট লাইন ওয়ার্কার, যারা হাসপাতালে কর্মী আছেন বা যারা বাড়িতে এসে ব্লাড নিচ্ছেন বা ইত্যাদি, যারা এই সংক্রান্ত যারা যুক্ত, অর্থাৎ যারা ফিল্ড ওয়ার্ক করছেন, ইভেন সাফাই কর্মী, যে কর্পোরেশনের সাফাই কর্মী, তারা তারপরে পেলেন। এবং এটা সুন্দরভাবে একটা করা। তারপরে দেখুন কি সুন্দরভাবে, তারপরে কি বলা হলো না, যারা সিনিয়র সিটিজেন আগে হচ্ছে, তাহলে সিনিয়র সিটিজেনকে দেওয়া হোক। তারপরে 45 অ্যান্ড বিয়ন্ড একটা সিস্টেম ভাবে করা হলো। এবং আমরা যদি বলি, খুব গর্ব হচ্ছে আমার বলতে, কারণ আমি যে পার্টির বিলং করি, আমাদের যে সরকার, বিজেপি সরকারের যে গভর্নমেন্ট, এত সুষ্ঠুভাবে সুন্দরভাবে প্রতিক্রিয়াগুলো চালনা করেছেন। এবং কি বলবো, মানে পরিষ্কার, দ্য মেসেজ ওয়াজ ভেরি লাউড এন্ড ক্লিয়ার যে কিভাবে কি করা উচিত। আমি ট্র্যাকটা একটু হারিয়ে যাচ্ছি, আমি জানি না, আই এম সো এক্সাইটেড ইন সেইং দিস। খুবই এক্সাইটেডমেন্ট লাগছে যে একটা এত বড় একটা জিনিস, যেখানে আমরা জানি মানুষ মারা যাচ্ছেন। আচ্ছা, ভ্যাকসিনের কথা যদি আমি বলি, আমি আসি আবার। ভ্যাকসিন যদি আমরা বলি, তো প্রথম যখন আমাদের ইন্ডিয়ায় ভ্যাকসিনেশন শুরু হয়, উই ওয়ার নাম্বার ওয়ান। ইকো হচ্ছে আমার মনে হচ্ছে, ইকো। হ্যাঁ, তো আমরা নাম্বার ওয়ান ছিলাম, এবং আমরা সব থেকে প্রথম এবং
সব থেকে বেশি তুলনায় আমরা ভ্যাকসিন দিতে পেরেছি, এবং অফকোর্স দ্য ক্রেডিট গোস টু আওয়ার গভর্নমেন্ট অর মোদিজি। আমি একদম নাম করে বলছি মোদিজি, এটা আমি বলতে চাইবো। আর রইলো, যদি আমি ব্যাক করে যদি আমি আমার রাজ্যতে আসি, খুব দুঃখজনক আমার লাগছে যে বাঙালি হয়ে আমি এই কথাটা বলছি, খুব খারাপ লাগছে যে বাঙালি হয়ে আমি আমার প্রদেশের সমালোচনা করছি, গালাগালি দিচ্ছি এক প্রকার আমি যদি বলি। সেখানে আমরা দেখলাম যে প্রথমে কি করা হলো, প্রথমে লুকোনো হলো যে কটা কটা পেশেন্ট হাসপাতালে আছে। এখানে তো মাননীয়ার তো কোনো দোষ নেই। এখন যদি করোনা বাড়ে বা করোনা কমে, এখানে তো কোনো পার্টিকুলার কোনো গভর্নমেন্টকে তো দোষ দেওয়া যেতে পারে না, বাড়তেই পারে, তো লজ্জার ভয়ের তো কিছু নেই। যদি আমরা সেন্টারকে জানাতাম যে এত এত পার্সেন্টেজ লোক আক্রান্ত হয়েছে, তাহলে আর সেই হিসেবে তারা পিপিই কিট পাঠাতেন, তারা সেই হিসেবে মেশিনারি গুলো পাঠাতেন, যেগুলো লাইফ সেভিং মেশিন আছে বা লাইফ সেভিং ড্রাগ আছে। আমি এই পিপি কিট বলতে আমি বলতে চাইবো, যখন প্রথমে পিপি কিট পাঠায়, দেয়ার ওয়াজ আ সার্টেন কালার which was being sent, সেই কালারটা রাজ্য সরকার বললো না আমরা এই কালার নেবো না, আমরা সাদা নীল চাই না, সাদা চাই ইত্যাদি। তো কেন, মানে কালার কি, আগে মানুষ বাঁচবে এটা, না আমি আগে কালার দেখবো আর ইত্যাদি এটা দেখবো? আমি ঠিক বুঝলাম না এটা, এক নম্বর। দু নম্বর আমি বলি, যখন আমরা আবার ইকো হচ্ছে। কিন্তু অমিত দা, একটা বিষয় যে যেটা আপনি বললেন কি যে রাজ্য সরকার তরফ থেকে এই ধরনের মানে পদক্ষেপ নেওয়া হয়েছিল, কিন্তু একটা বিষয় কিন্তু অত্যন্ত স্পষ্ট, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রে 38% মতো ভ্যাকসিনেশন হয়ে গেছে। অন্যান্য ইউরোপের বিভিন্ন দেশগুলো যেখানে করোনা পরিস্থিতি ছিল, সেখানে কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে সেই পরিমাণে ভ্যাকসিনেশনের। আজকে একটা অভিযোগ কিন্তু সত্যিকারের উঠছে যে 8 মাস হয়ে যাওয়ার পরেও আজকে এইরকম অবস্থা কেন? কেন্দ্রের কি এটা দায়বদ্ধতা নেই একটু হলেও? আমি আপনাকে ধন্যবাদ দেবো, অত্যন্ত ভালো প্রশ্ন করেছেন, খুব ভালো প্রশ্ন করেছেন। আমি তার উত্তরটা দিই। প্রথমে বুঝতে হবে যেই দেশগুলোর কথা বলছেন, আমাদের খালি ইউপিতেই সেই পপুলেশনটা আছে, সুতরাং এটা আপনি ওদের সঙ্গে তুলনা হয় না। ওরা ডেভেলপড কান্ট্রি, আমরা ডেভেলপিং কান্ট্রি। এবং একটা জিনিস আপনাকে, যেটা একটা সৌম্যদা খুব একটা বড় কথা বলেছেন, যেটা বললেন যে আমরা নিজেরা বাঁচছি না, তাহলে ওদেরকে কেন দেওয়া হচ্ছে, একদম সঠিক কথা। আমরা তো গরিব দেশ না, আমরা যে মেশিনারি আজকে এই ভেন্টিলেটর মেশিন বা যে মেশিনগুলো আমরা কিনছি, সেগুলো কিন্তু আমরা বাইরে থেকে ইম্পোর্ট করে আনছি, অর্থাৎ আমরা উই আর বাইং ফ্রম আদার কান্ট্রি এন্ড গিভিং ইট টু আওয়ার যারা পেশেন্ট হাসপাতালে আছে। সুতরাং একটা রেভিনিউ চাই। সরকারের কাছে তো প্রচুর টাকা নেই যে আমাদের প্রচুর টাকা আছে ভাই আমরা কিনে নিয়ে আসলাম, দান করে দিলাম, দুহাত তুলে আমরা দিয়ে দিলাম, সব শেষ হয়ে গেল, সেটা হবে না। সুতরাং আমরা প্রথম কথা, আমরা যখন একটা দেশ, আমরা ইন্ডিয়া অ্যাজ আ কান্ট্রি, আমার সঙ্গে সৌম্যদা একমত হবেন, কারণ উনি অনেক এক্সপিরিয়েন্সড রাজনীতিকবিদ, উনি অনেক বেশি আমার থেকে জানেন। তো আমাদের যখন কোনো দেশের সাথে যখন এমওইউ সাইন হয় ইত্যাদি, তখন আমরা অনেক কিছু প্রমিস করি, ভাই তোমাকে এটা দেখবো, তুমি আমাকে দেখবে, একটা ট্রিটি বলুন বা একটা এমওইউ বলুন, আমরা সাইন করে থাকি। সুতরাং যেটা এক্সপোর্ট করা হয়েছে সেটা ডেফিনেটলি, সেটা বন্ধুত্ব খাতিরে নেবারিং কান্ট্রিজ, যেমন বাংলাদেশকে আমরা দিয়েছি, শ্রীলঙ্কাকে আমরা দিয়েছি, তার বিনিময়ে আমরা রেভিনিউ পেয়েছি। সুতরাং একটা কাজে একটা ঢিলে দুটো, আমি বলিনি, এক মিনিট, একটা ঢিলে দুটো পাখি হলো। কিরকম? একটা হচ্ছে আমরা বন্ধুত্ব খাতিরে আমরা ভ্যাকসিনটা দিলাম, দু নম্বর হচ্ছে আমরা ওই রেভিনিউ পেয়ে আমরা মেশিনারি কিনতে পেলাম, অর্থাৎ সরকারের কিছু টাকাও আসবে। সুতরাং পরিষ্কার হিসেবে ইটস এ গিভ অ্যান্ড টেক পলিসি। আপনি আমায় দেবেন, আমি আপনাকে দেবো, আপনি আমায় দেখবেন, আমি আপনাকে দেখবো, এটাই হচ্ছে পরিষ্কার কথা। অমিত দা, আমি একবার চন্দনদার কাছে একবার শুনতে চাইছি একটা বিষয় নিয়ে। চন্দনদা, পিএম কেয়ার ফান্ডের যে টাকা বা পিএম কেয়ার ফান্ডের যে পয়সা নিয়ে একটা বিরাট বড় কথা বা রাজনৈতিক মহলে আলোচনা শুনতাম আমরা। আওয়াজ আসছে না। পিএম কেয়ার ফান্ড যেটা রয়েছে, সেখানে টাকা বা এই সমস্ত ফান্ড নিয়ে একটা প্রশ্ন বিভিন্ন রাজনৈতিক মহল একটা সময় তুলেছে, আপনি জানেন। আমি জানতে চাইছি আপনার কাছে যে বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্র সরকারের যে পদক্ষেপ ভ্যাকসিনেশন নিয়ে, যেখানে আমরা দেখছি যে কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন, এই দু ধরনের ভ্যাকসিন একমাত্র অ্যাভেলেবেল রয়েছে, স্পুটনিক লাইট সেটাও ছাড়পত্র পাবে শুনতে পাচ্ছি আমরা। আপনি দিল্লিতে আছেন, দিল্লিতে থাকাকালীন আপনার কি মনে হয়, মানে কেন্দ্র সরকারের এই যে ভ্যাকসিন নিয়ে কি অভিমত এবং কি করতে চাইছে কেন্দ্র সরকার? আনমিউট করেন মাইকটা যদি আপনি। দেখো, বেসিক কথাগুলো সৌম্যদা বলে দিয়েছেন, আমি সেগুলো কথায় যাব না। তার উপর তাত্ত্বিক কথা এবং মানে তাত্ত্বিক বৌদ্ধিক এবং ওই ধর্মগুরুদের মতো কিছু কথা আমাদের অমিত বাবুও বলে দিয়েছেন। হ্যাঁ, তো আমি ধর্মযাজকও নই। হ্যাঁ, আমি সাধারণ মানুষ, এবং দিল্লিতে থাকা আমার এটা কোনো একটা কোয়ালিফিকেশন নয়, আমার এটা মনে করি। আমি তো মানে রক্ত
মাংসে গড়া মাছে ভাতে গড়ে ওঠা বাঙালি। হ্যাঁ, আমি কোনোদিন রুটি খাইনি আজ পর্যন্ত। রুটি কি জিনিস আমি দিল্লিতে থাকা অবস্থাতে জানি না। আমি 3 বেলা মাছ খাই দিল্লিতে থাকা অবস্থা। তো আমি যেটা বুঝি, মাছে ভাতে বাঙালি যেটা বোঝে সেটা আমি বুঝি, এবং সেটা আমি দিল্লি বলে আর কলকাতা বলে আমি এটাকে ডিসক্রিমিনেট করতে চাইবো না। অ্যাটলিস্ট যে ডিসক্রিমিনেশনটা অমিত বাবু করতে চাইবেন এই বলে যে গিভ অ্যান্ড টেক, তো সেই গিভ অ্যান্ড টেক, তুমি আমাকে রুটি দাও আমি তোমাকে মাছ দেব, ওরা তো মাছ নেবে না। হ্যাঁ, উত্তর ভারতীয়রা কি আমার কাছ থেকে মাছ নেবে? আমি রুটি নেবে না, ওরা মাছ খায় না। তো সেই জায়গায় সব জায়গায় তো গিভ অ্যান্ড টেক হবে না, পরিষ্কার বাংলা কথা। এইবার কোন জায়গায় গিভ অ্যান্ড টেক? গিভ অ্যান্ড টেকটা এই জায়গায় যে তোমাকে আমরা নির্বাচনে জিতিয়ে দিল্লির মসনদে বসিয়েছি। ইউ আর নো ওয়ান বাট আওয়ার সার্ভেন্ট, এটা হচ্ছে প্রথম কথা। ইউ আর নোবডি বাট আমাদের চাকর। আমরা আপনাদের নির্বাচনে জিতিয়ে দিল্লিতে বসিয়েছি, এই জিনিসটা আগে সম্পূর্ণভাবে পরিষ্কার হওয়া উচিত। সেটা সৌম্যবাবু হোক বা অমিত বাবু হোক বা চন্দন চ্যাটার্জি, কৈলাস দাস বা যারা দর্শকরা দেখছে, এরা কারা? মা গঙ্গা নে মুঝে বুলায়া যে বলে, গতকালকে কুম্ভীরাশ্রু ছেড়ে দিয়ে 93,000 কোটি টাকা যখন উনি কাটছিলেন, তখন 93,000 কোটি টাকা এক্সচেকার হয়ে গেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার থেকে। এটা কতজন জানেন আপনারা? আমি জানি না। তো যখনই উনি কাঁদেন তখনই আমার ভয় হয় যে ভাই এই বুঝি কোথায় কি হয়ে যাবে। তো কালকে যখন উনি কাঁদছিলেন আমি পুরো গুগল করছিলাম যে কোথার থেকে এক্সচেকার হয়ে যাচ্ছে নাকি, কোথায় কেউ পালিয়ে গেল নাকি দেশ থেকে, বা কোথাও কিছু একটা আবার ধ্বংসাত্মক কিছু হয়ে গেল নাকি। দেখলাম উড়ে বাপরে 93,000 কোটি টাকা বেরিয়ে গেল এক্সচেকার। এখন আপনি বলতেই পারেন দেশ চালাতে গেলে তো পয়সা লাগবে, ইনকাম নেই, কিছু নেই। আমাকে কৈলাস একটা কথা বলো, তোমার এই মুহূর্তে ইনকাম আছে কারণ তুমি একটা সরকারি চাকরি করো। আমি জানি না সৌম্যদা সরকারি চাকরি করে না বেসরকারি চাকরি করে, আমি জানি না অমিত বাবু সরকারি চাকরি করে না বেসরকারি চাকরি করে। ভাই আমি কিন্তু সরকারি চাকরিও করি না, বেসরকারি চাকরিও করি না, আমি ব্যবসা করি। 2010 সাল থেকে আমি ব্যবসা করি। গত 2 বছর থেকে আমার ব্যবসা মোটামুটি বন্ধ, ঠিক আছে, আমার ব্যবসা মোটামুটি বন্ধ। কিন্তু আমার কোম্পানিতে আমি আজকের থেকে 3 মাস আগে পর্যন্ত, আমি এখানে খুলে বলবো না, একটা অ্যামাউন্ট অফ এমপ্লয়িজকে আমি তাদেরকে দস্তুর মতো ভর্তুকি দেওয়ার মতো তাদেরকে স্যালারি দিয়েছি বাধ্য হয়ে, কারণ এরা আমার সাথে প্রায় 10 বছর ধরে ছিল। এরা 10 বছর ধরে ছিল। গিভ অ্যান্ড টেক, যেটা অমিত রায় বলেছে সেটা আমি বোঝাচ্ছি। গিভ অ্যান্ড টেক। আমাকে এই 10 জন বা 20 জন যাদেরকে আমি স্যালারি দিয়েছি বিনা কাজে বিনা কর্মে, এরা আমাকে নির্বাচিত করে ভারতবর্ষের সংসদে পাঠায়নি। এরা আমাকে নির্বাচিত করে ভারতবর্ষের কোনো রাজ্যের বিধায়ক মন্ত্রী বানায়নি। আমার তাদের প্রতি দায়বদ্ধতা জিরো। আমার ব্যবসা হচ্ছে না, আমি সিম্পলি একজন প্রাইভেট কোম্পানি অনুযায়ী বলে দিতে পারতাম ভাই মাফ কর, আমার কোনো দায়বদ্ধতা নেই। কিন্তু আমি এখানে প্রশ্ন তুলতে চাই এবং যতজন আজকে দেখছে তাদের কাছে প্রশ্ন করতে চাই, যে সরকার নির্বাচিত হয়েছে জনগণের দ্বারা, জনগণের জন্য, জনগণের দ্বারা নির্বাচিত হয়ে যারা যেখানে গেছে তাদেরকে আমরা চাকর বানিয়ে পাঠিয়েছি। এই যে তাদেরকে থাকার জন্য এত বড় বাংলো দিয়েছি, আমাদের টাকায় তারা সারা পৃথিবী বিশ্ব ঘুরে বেড়াচ্ছে। আমাদের টাকায় আজকে দিল্লিতে একটা ওই ভিস্টা প্রজেক্ট বানাচ্ছেন উনি 20,000 কোটি টাকা। আর ভ্যাকসিন দেওয়ার সময় তুমি বলো যে फ्री में क्यों भाई, आईटी सेल के पीछे लगी दो, फ्री में क्यों भाई? तो फ्री में 20,000 करोड़ में तुम्हें इतना बड़ा घर क्यों चाहिए भाई? तुम तो झोला लेके आए थे, तुम तो बोले थे मैं झोला लेके आया हूं, मैं तो चाय बनाया हूं, मैं तो भिक्षा मांगा हूं, मैं भिक्षा मांग मांग के इतना बड़ा हुआ हूं। यू हैव टू आंसर, you have to answer. এই অ্যানসারটাই আমি আজকে एक मिनट, এই you have to answer. जब आपने যখন আপনি বলছেন আপনি চায়ওয়ালা ছিলেন, যখন আপনি বলছেন যে আপনি ভিক্ষা করে করে খেয়েছেন চলেছেন, আপনার এত বড় প্যালেস কেন দরকার? আপনার এত বড় প্যালেস
কান্ট্রি ওয়ান্টস টু নো, ইন্ডিয়া ওয়ান্টস টু নো কার জন্য। এবার অবশ্যই আইটি চন্দন দা, সেলের আমি প্রতিক্রিয়া নিচ্ছি চন্দন দা। এক মিনিট আইটি সেলের প্রচার চলে আসলো। কি প্রচার? নরেন্দ্র মোদী যদি না থাকে তাহলে তো এর পরে যারা প্রাইম মিনিস্টার হবে তারাও থাকবে। ভারতবর্ষের জনগণ কি চায়? চায় না। আজকে একটা অতিমারি চলছে, এটা মহামারী নয়। এই অতিমারিতে যেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে একটা লিডারশিপের জায়গা নেওয়ার কথা, লিডারশিপ, ইউ নো হোয়াট ইজ লিডারশিপ? লিডারশিপ যাকে দেখে তার পেছন পেছন সব রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ তার পেছন পেছন অনুসরণ করবে, এবং এরকম একটা অতিমারি এবং এরকম একটা সময় যেটা মানে বিভৎস একটা আকার নিতে চলেছে, সেটাকে হারাবে সবাই মিলে একসাথে। এখানে কোনো জাত পাত ধর্ম রাজনীতি কিচ্ছু নেই। আমরা কি দেখলাম? উনি প্রথমে যে লিডারশিপটা দেখালেন, সেখানে থালা আর বালা নিয়ে এসে বলল পিটাও, থালা পিটাও, থাল পিটাও, সেন্ট্রাল ভিস্তা প্রজেক্ট, যেটা সেন্ট্রাল ভিস্তা প্রজেক্ট নিয়ে একটা বিরাট বড় অংশে অভিযোগ উঠছে। আমি এই বিষয়টা নিয়ে আমি একবার প্রতিক্রিয়া নেব, অমিত দার একবার প্রতিক্রিয়া নিচ্ছি, তারপরে আমি সৌম্যদার কাছে জানতে চাইবো যে তারা একটা সব থেকে বড় বিরোধী দল কেন্দ্রে ন্যাশনাল কংগ্রেস, তারা এটা নিয়ে কি করছে। আরেকটু বলবো। আমি আসল কোথায় আসছিলাম, আমি কিছু জিনিস বললাম বিকজ অফ অমিত রায় একটা প্রশ্ন তুলেছে। আমার কথা হচ্ছে, আজকে এই অতিমারিতে যখন সবকিছু বন্ধ, যারা বেসরকারি সরকারি চাকরি করে না, তাদের চাকরি চলে গেছে, তারা কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সরকারকে ট্যাক্স দিচ্ছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ট্যাক্স দিচ্ছে। আপনি বাজার থেকে যাই কিনে আনছেন বা দুধ কিনছেন বা যা করছেন, আপনি ট্যাক্স দিচ্ছেন, আপনার কোনো ইনকাম নেই। তাহলে সরকার তো তার ব্যবসা ছাড়ে। সরকার সেই জায়গায় দাঁড়িয়ে যদি বলতো ঠিক আছে অক্সিজেনের ট্যাক্স নিব না, মাস্কের ট্যাক্স নিব না, পিপি কিটের ট্যাক্স নিব না, উনি প্রথম দিন থেকে সব ট্যাক্সগুলোকে যথারীতি ওই চতুর্বানিয়ার মতো সব জিনিসগুলোকে ঠিক করে রেখেছেন। মানুষের বিভিন্ন হাসপাতালে গিয়ে লাশ হয়ে ফেরার জন্য লাখ লাখ টাকা দিতে হচ্ছে। আমি আমার পরিবারের দুজনকে হারিয়েছি, নিজের পরিবারের, এই গত 1 মাসের মধ্যে। আমি জানি যন্ত্রণাটা কাকে বলে। আমি যে এই যে কথাগুলো বলছি, এগুলো প্রত্যেকটা ভারতবাসীর যন্ত্রণা। আজকে গত 1 বছর আগে করোনা আউটব্রেক হয়েছে, আজকে হয়নি। অমিত বলছে যে কি করে জানবেন হঠাৎ করে এরকম হয়ে যাবে? এটা তো হঠাৎ করে আসেনি। এটা সুনামি আসলেও তো সুনামি 24 ঘন্টা 48 ঘন্টা 7 দিন আগে আমরা টের পাই যে সুনামি। এই যে যশ আসছে, যশ আমরা 7 দিন আগের থেকে শুনছি আসবে। করোনা 1 বছর আগে এসেছে, কেন সেই চন্দন দা আমি আসছি আপনার কাছে, আসছি সৌম্যদার কাছে আমি আসতে চাইছি এই পয়েন্টটা নিয়ে। সৌম্যদা, ন্যাশনাল কংগ্রেস একটা বিরাট সব থেকে বড় বিরোধী দল আজকের দিনে কেন্দ্রে, তারা এই সমস্ত ইস্যুগুলো। হ্যালো 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 শুনতে পাচ্ছি আমি। আমরা তো শুনতে পাচ্ছি, কৈলাসের আওয়াজ শুনতে পাচ্ছি না। নেটে প্রবলেম। হ্যাঁ, নেটওয়ার্কে একটু সমস্যা ছিল। আমি সৌম্যদার কাছে আমি জানতে চাইছি যে কেন্দ্র সরকারে থাকাকালীন, কেন্দ্রে যেহেতু সব থেকে বড় বিরোধী দল আপনারা তাহলে স্বাভাবিকভাবে কি তাহলে সেরকম ওপিনিয়ন তৈরি করতে পারেননি পাবলিকের মধ্যে? আজকে সেন্ট্রাল ভিস্টা প্রজেক্ট নিয়ে একটা বিরাট বড় অভিযোগ উঠছে। আজকে অমিত দাও এখানে রয়েছে, তার ওপিনিয়ন আমি নেব সেন্ট্রাল ভিস্টা নিয়ে। সৌম্যদা, আপনি প্রথমে বলুন। আমি প্রথমে অপরিণামদর্শী ভিশনারিজ। আপনি একটা দেশের প্রধানমন্ত্রী হলে বা সরকার চলে মিশনের উপর, আপনি দূরে কি দেখতে পাচ্ছেন? এই দূরে দেখার দৃষ্টিকোণ থেকে ভারতবর্ষটা তৈরি হয়েছে। আপনি সেন্ট্রাল ভিস্টা প্রজেক্ট ইজ আ প্রায়োরিটি। ওয়ান্স ইউ হ্যাভ টু ফিক্স ইউর প্রায়োরিটি ফার্স্ট, আপনাকে ভাবতে হবে। আপনি বলুন, কিছুক্ষণ আগে আমার ছোট ভাই অমিত বলছিলেন ভারতবর্ষের অর্থনীতির অবস্থা। এই অমিত রায় তো কিছুদিন আগে মাইকে চিৎকার করে করে বলতো 5 ট্রিলিয়ন ইকোনমি 2022, বলতো না? 5,000 বলছি আসছি। আজকে বলছেন পয়সা নেই, 35,000 কোটি টাকা বাজেটে অ্যালোকেশন করলো, তারপরে বলছেন ভ্যাকসিন কেনার পয়সা লিটারেলি নেই। ভ্যাকসিন কেনার পয়সা অর্ডার দেয়নি তো। দিস ইজ ফ্যাক্ট। আমি তথ্য দিয়ে একটার পর একটা তথ্য দিয়ে বলবো যে ভ্যাকসিন প্রকিউরমেন্ট ভারত সরকার করেনি। ভারত সরকার যদি প্রকিউরমেন্ট করতো, আপনি দেখবেন রেজিস্টার করা হচ্ছে, রেজিস্ট্রেশন হচ্ছে, তারপরে আপনি ভ্যাকসিন পাচ্ছেন না। এটা তো বাস্তব।
কোথাও পাচ্ছেন না। গুজরাট সরকার 3 দিনের জন্য ভ্যাকসিনেশন বন্ধ করে দিয়েছে, উত্তরপ্রদেশ সরকার 2 দিনের জন্য ভ্যাকসিনেশন বন্ধ করে দিয়েছে, মধ্যপ্রদেশ সরকার বন্ধ করেছে, কারণ প্রকিউরমেন্ট, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড কখনোই ম্যাচ করছে না। তার মানে কি, ইউ হ্যাভ নট এস্টিমেটেড কত ভ্যাকসিন প্রকিউর করতে হবে। কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে মিডিয়া এবং ভারতবর্ষের ভারতীয় জনতা পার্টি যশস্বী প্রধানমন্ত্রী বানাতে ব্যস্ত ছিল। যশস্বী প্রধান, আরে আমার ভারতবর্ষের প্রধানমন্ত্রী যদি যশস্বী হন, আমার তো অসুবিধার কিছু নেই, আমার তো দেশের কাছে গৌরব। কিন্তু বলুন, এই দেশটা গত 2 বছরে 18 মাসে আপনি ভাবতে পারেন ভুটানকে দিয়েছে 10,000 কোটি টাকা, ভুটানকে। এই ভারতবর্ষের মঙ্গোলিয়াকে 17,000 কোটি টাকা দিয়েছে, বাংলাদেশকে 15,000 কোটি টাকা দিয়েছে, মরিশিয়াসকে 5,000 কোটি টাকা দিয়েছে, নেপালকে দিয়েছে 39,000 কোটি টাকা। ইন্ডাস্ট্রিয়াল ঋণ মাফ করেছে 5,55,000 কোটি টাকা ডিফল্টার। বিদেশ যাত্রায় খরচা হয়েছে 25,000 কোটি টাকা। মোদিজির সুরক্ষায় প্রতি বছর 598 কোটি টাকা খরচা হয়। বিজেপির মুখ্যালয় মানে কার্যালয় তৈরি হচ্ছে তো কত জানেন, 350 কোটি টাকা। এই ভারতবর্ষ গত 5 বছরে কুম্ভ মেলার জন্য 5,000 কোটি টাকা খরচা করেছে, কুম্ভ মেলার জন্য। এটা তো আমার কথা নয়, কংগ্রেসের কথা নয়, এটা ভারতবর্ষের অর্থনৈতিক ডেটা। আজকে সেই ভারতবর্ষে 25% লোক রাত্রিবেলায় না খেয়ে ঘুমো, এটা ফ্যাক্ট। এই ভারতবর্ষে বেকার সংস্থা 45 বছরে বেকার সব থেকে বেশি, ফ্যাক্ট লেবার ডিপার্টমেন্টের। আমরা আচ্ছা, উট যদি মরুভূমিতে ঝড় উঠলে মাঠ বালির মধ্যে মুখ বুজে থাকে, তাহলে কি ঝড় থেমে যাবে কৈলাস? এই ভারতবর্ষে আপনি ভ্যাকসিনেশন প্রকল্প নিয়ে আপনি মানুষকে বোঝাতে, আপনি মানুষকে ভ্যাকসিন দিতে পারছেন না, বাস্তব। আপনি আজকে বলুন প্রকিউরমেন্টটা কোথায়? ভারতবর্ষে 134 কোটি মানুষ, 8 মাস আপনার কাছে সময় ছিল, 8 মাস 9 মাস সময় ছিল। আপনি ভারত বায়োটেককে অর্ডার দিয়েছেন 1 টাকার। আপনার মডিফাইড ভ্যাকসিন পলিসি ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভ্যাকসিন পলিসি করছে, শুনুন, স্টেক হোল্ডার কারা? দুটো কোম্পানি ছাড়া কারোর সাথে কথা বলেননি। এই গত কয়েক মাসে যখন আমরা দিল্লিতে বললাম, ডক্টর মনমোহন সিং বললেন যে ভ্যাকসিন পলিসি চেঞ্জ করুন, আপনি আপনার যত ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে তাদেরকে লোন দিন, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করুন ইমিডিয়েট। আপনি বলুন ভারতবর্ষে অক্সিজেনের ক্যাপাসিটি কত ছিল? আমি বলছি ভারতবর্ষের অক্সিজেনের ক্যাপাসিটি কত ছিল আমরা এস্টিমেট করতে পেরেছি কি? ভারতবর্ষে গত এপ্রিল মাসের 11 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত, এই 22 তারিখ মে মাস পর্যন্ত কয়েকশো মানুষ হাসপাতালের সামনে বিনা অক্সিজেনে ছটফট করতে করতে মারা গেছে। অক্সিজেনের অপ্রতুলতায় আমরা অক্সিজেন দিতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। এই ভারতবর্ষের 70 বছরে অনেক কিছু পারিনি কৈলাস, কিন্তু 70 বছরে ভারতবর্ষে অনেক কিছু পারাও গেছে। আমরা বিশ্বকে দেখিয়ে দিয়েছি। আমি জাস্ট ক্লোজ করে দিই। একটা গোয়া সরকার, ছোট্ট সরকার, অক্সিজেনের অভাবে 4 দিনে 69 জন মানুষ আমি বলবো খুন হয়ে গেছে, যারা জীবন চাইতে গেছিল হাসপাতালের মধ্যে। আপনি অক্সিজেন, আর ডিআরডিও বলছে একটা অক্সিজেন প্ল্যান্ট বানাতে 3 মাস সময় লাগে, 3 মাসে প্রোডাকশন হয়। কত খরচা হয়? এটা সামান্য খরচা। আপনি এস্টিমেটই করেননি। আপনি তখন ট্রাম্পকে নমস্তে করছেন 100 কোটি টাকা খরচা করে। আপনি এস্টিমেটই করেননি, আপনি ট্রাম্পকে নমস্তে করছেন। আপনি ভারতবর্ষের প্রায়োরিটি, হোয়াট ইজ দ্য প্রায়োরিটি? তাহলে দূরদর্শিতা নিয়ে একটা বড় প্রশ্ন কিন্তু উঠছে, কারণ দেখুন প্রথম ওয়েভ এবং সেকেন্ড ওয়েভের মাঝে একটা বড় অংশের সময়ের গ্যাপ ছিল। এই সময়ের গ্যাপটা চলে যাওয়ার পরেও সেখানে কিন্তু অক্সিজেন, যেটা কিন্তু অক্সিজেনের সমস্যা ফার্স্ট ওয়েভে আমরা দেখেছি অক্সিজেন দরকার হচ্ছে, সেকেন্ড ওয়েভের ক্ষেত্রে অক্সিজেনের ডিমান্ড অনেক বহুগুণে বেড়ে গেছে। এখন দেখতে পাচ্ছি বিভিন্ন শুরুর দিকে, সেকেন্ড ওয়েভের শুরুর দিকে বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে অক্সিজেন আনা হচ্ছে। শুনে রাখুন কৈলাস, আমি একটা কথা আপনাদের অ্যাড করে দিচ্ছি। ভারতবর্ষে এই দুটো ওয়েভ থাকবে না, আরো আসবে। থার্ড ওয়েভেরও সংকেত পাওয়া গেছে। সিঙ্গাপুরে অলরেডি ল্যান্ড করে গেছে। ভারতবর্ষে থার্ড ওয়েভ আসছে, ছোট বাচ্চারা এফেক্টেড হবে। আপনি জানেন আজকে ভারতবর্ষে রেমডেসিভিরের কি অবস্থা? আপনি জানেন ভারতবর্ষে এই মুহূর্তে দাঁড়িয়ে ব্ল্যাক ফাঙ্গাসকে রক্ষা মারার জন্য ফাঙ্গাল ইনফেকশনের জন্য, কন্ট্রোলের জন্য যে ওষুধগুলো আমার দেশে তৈরি হয় তার প্রকিউরমেন্ট নেই। কোথায় যাচ্ছি আমরা? বারবার বলছি
যে আপনারা একটু একটু মাটিতে নামুন, জমিতে নামুন। অমিত দা, তাহলে আপনার কি বলবেন, মানে এই যে স্বাভাবিকভাবে যেটা কেন্দ্র সরকারের একটা ব্যর্থতা বলে প্রতিপন্ন হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে যে কোভ্যাক্সিন যেটা ভারত বায়োটেকের, সেক্ষেত্রেও দেখা গেছে যে যথেষ্ট পরিমাণে কোভ্যাক্সিন নেই, বা বিভিন্ন জায়গাতে নর্মাল ক্ষেত্রেও ভ্যাকসিনের একটা অভাব দেখা যাচ্ছে, স্লট পাওয়া যাচ্ছে না, ভ্যাকসিন কোনো রাজ্য নেই, মানে এরকম ধরনের অভিযোগ উঠছে। এটা তো স্বাভাবিকভাবে কেন্দ্রের দিকে প্রশ্ন উঠবেই। তারপর সেন্ট্রাল ভিস্টা প্রজেক্ট, এই সময় মানুষের চোখে এগুলো কি ভালোভাবে মানুষ নিচ্ছে? নির্বাচনের ব্যর্থতায় কি সেটার দিকে ইঙ্গিত করছে? কি বলেন অমিত দা? দেখুন, প্রথমে আমি এর উত্তরগুলো দেবো, তার আগে আমাকে চন্দনদার কতগুলো কথা বলতে হবে। যে যশ নিয়ে বললেন, ট্যাক্স নিয়ে বললেন, আমি ওনাকে বলি একটা কথা, সেটা হচ্ছে ঠিক কথাই যে আমরা রোজ বেরোচ্ছি, ট্যাক্স দিচ্ছি। আমি বাড়ি থেকে যাচ্ছি, বাজারে যাচ্ছি, একটা সাবান কিনছি কি তেল নিচ্ছি, ট্যাক্স দিচ্ছি, অস্বীকার করার কোনো জায়গা নেই। তাহলে আমাকে আপনি বলুন যে এই মোমেন্ট উনি বাড়ি থেকে বাইরে রাস্তায় পা দিচ্ছেন, অর্থাৎ যে রাস্তায় পা দিচ্ছেন সেটা কিন্তু আপনার ওই ট্যাক্সের টাকায় রাস্তাটা তৈরি। আপনি যখন আজকে গিয়ে কোনো পার্কে গিয়ে বসছেন, সেই পার্কের যে জায়গা যে বসারটা, সেটাও কিন্তু এই সরকারই দিচ্ছে। এগুলো কিন্তু বুঝতে হবে। আপনার ওই ট্যাক্স নিয়ে সরকার তো গিয়ে, মোদিজি গিয়ে তো বাড়ি বিলাস করে উনি সেটা এনজয় করছেন না। সেটা তো বুঝতে হবে যেই ট্যাক্সের টাকা আমরা দিচ্ছি সেই ট্যাক্স গভর্নমেন্ট খরচা করছে, যথাসাধ্য জায়গায় খরচা মোদিজি করছে। আবার আনন্দ করবে কি আমাদের ট্যাক্সের টাকায়? উনি কে? ওনাকে তো বসানো হয়েছে ওইখানে দেশটা চালানোর জন্য। আপনি তো তো অলরেডি আমাদের বললেন। টাকায় আপনি ওইটা একটা সরকার যখন চলবে, আমাদের টাকা, আমাদের কাছ থেকে টাকা নিয়ে চলবে, একদম সবার বেতন দেওয়া হবে। এক মিনিট অমিত, আমি একটু বলে দিই, আমি মাঝখানে বলবো না, আমি জাস্ট বলে দিই, কনসেপ্টটা ক্লিয়ার হওয়া উচিত। আমরা যখন কাউকে বসিয়েছি, সে তো মানে এই দেশটা চালাবে, তো ম্যানেজ করবে, তা কিভাবে করবে? টাকা লাগবে। টাকা দেবে কে? সরকার দেবে। সরকারকে? জনগণ। এবার জনগণ ট্যাক্স দিয়ে টাকা দিচ্ছে, এবং সরকারের কাজ কি? সেই টাকাটা ঠিক মতো মানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে ওটাকে ম্যানেজ করা, ঠিক মতো যাতে ঠিক জায়গায় লাগে। এই সরকার কি করছে? ভিস্তা প্রজেক্ট, এই টাকাটা কি ঠিক জায়গায় লাগছে? 3000 কোটি টাকা পেট্রোলের মূর্তি ঠিক জায়গায় লেগেছে? যখন বললেন, হাজার হাজার আমি উদাহরণ দিতে পারি, সেই জায়গায় তো লাগাচ্ছে না। 100 টাকার একটা ভ্যাকসিন প্রকিউর করতে যে সরকার 1 বছর পরেও বলে, মানে 1 বছর পর্যন্ত সমদা কোনো পয়েন্ট রাখতে চান? না, আমি একটা কথাই বলি। ভ্যাকসিনের উপরে বসেছিল। এক মিনিট সমদা, এক মিনিট। আমার সময় ভ্যাকসিনের উপরে বসেছিল। আমি এক মিনিট, আমি সরে যাব, আমি আচ্ছা, চলে যাব। আমি বলছি 1 বছর কেন্দ্র সরকার, অমিত আমি বেরিয়ে যাব, আমি বেরিয়ে যাব, আমি জাস্ট 1 মিনিট নিব, 1 মিনিটে বেরিয়ে যাব। আমি বলছি 1 বছর ধরে কেন্দ্র সরকারের, মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবকিছুতেই ক্রেডিট নেন। মানে সরকারে তো এই মুহূর্তে অমিত শাহর বাইরে আর কারোর তো কোনো এন্টিটি আমরা খুঁজে পাই না, কিছু নেই। হ্যাঁ, এইবার আমার প্রশ্ন হচ্ছে, উনি ভারত বায়োটেক এবং সিরাম ইনস্টিটিউটে গিয়ে দাঁড়িয়ে এরকম এরকম করলেন, এরকম 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 মাথাটা একটু এরকম করলেন, আঙ্গুলগুলো এরকম এরকম করলেন। এটা কি মানে? মানে উনি ভ্যাকসিন প্রডিউস করছেন, উনি বানাচ্ছেন, আমাদের সায়েন্টিস্টরা করছে, মানে এটাকে নিয়ে পুরো ভারতবর্ষে লেগে পড়লো কি আমরা এই মানে নিগর সেই পাইপ বাজানোর মতো। যাই হোক, এখন কথাটা হচ্ছে, আমি আনন্দিত হয়েছিলাম যে যাক আমাদের একটা অ্যাচিভমেন্ট। আমি একটা ওখানে প্রশ্ন তুলিনি, আমি একটা কোশ্চেন করিনি, কারণ আমাদের অ্যাচিভমেন্ট হয়েছে। আরে বাবা, কে জানতো যে আমরা বানাইনি? আমরা ওখানে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট কিনে এসে দেখা যাচ্ছে 80% ভ্যাকসিন আমাদের লাইবিলিটি, আমাদের দিয়ে দিতে হচ্ছে। তাও প্রেসারে পড়ে তখন সম্বিত পাত্রের মুখ দিয়ে বেরোলো, যেটা সমুদা বলছে, আমি এটা নিয়ে আলোচনা করতে চাই না। আমার প্রশ্ন হচ্ছে, আপনি কিসের জন্য, আপনাকে কে অধিকার দিয়েছিল এই ভারতবর্ষের বুকে? কে অধিকার দিয়েছে আপনাকে? প্রধানমন্ত্রী কে অধিকার দিয়েছে যে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের জীবন নিয়ে খেলা করার অধিকার? আপনাকে কে অধিকার দিয়েছে যে আপনি দুটো ভ্যাকসিন বানানোর জন্য দুটো ফ্যাক্টরিকে আপনি এখানে অথরাইজ করেছেন? কেন আপনি আরো 10টাকে অথরাইজ করেননি? আপনাকে কে অধিকার দিয়েছে ভারতের প্রত্যেকটা মানুষের সাথে জীবন নিয়ে ছিনিমিনি খেলার জন্য, এবং নিজেকে মানে একটা বিশাল ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার জন্য? আপনি সমস্ত পৃথিবীতে আপনি ভ্যাকসিন বিলিয়ে বেড়াচ্ছেন, আপনাকে কে অধিকার দিয়েছিল? আমি এটা জানতে চাই। দ্বিতীয় হচ্ছে, আপনাকে কেউ, ভারতবর্ষের মানুষ জনতা ভোট দিয়ে এই জন্য জেতায়নি যে তাদের প্রাণ নিয়ে খেলা হবে। আমার বাড়ির থেকে ঢিল ছড়া দূরত্বে বাত্রা হসপিটালে দিল্লিতে একদিনে 12 জন মারা গেছিল অক্সিজেনের অভাবে। কারণ মাঝখানে 1 ঘন্টা অক্সিজেন ক্রাইসিস ছিল, সেখানে ছিল না, সাপ্লাই আসতে 1 ঘন্টা দেরি হয়েছে, যার মধ্যে একজন হাসপাতালের ডাক্তার পর্যন্ত মৃত্যু হয়েছে। উনি গিয়ে ওখানে গিয়ে কুম্ভীরাস্ত্র ফেলছেন আজকে, এটা লজ্জা হওয়া উচিত না? আরেকটা সব থেকে বড় প্রশ্ন আমার, যেটা আশ্চর্য হয়,
যখন ভ্যাকসিন সাপ্লাই দিতে পারছেন না উনি, যখন ওনার, আমরা বাংলায় একটা কথা আছে গাছে মাছে লেগে যাওয়া, যখন গাছে মাছে লেগে গেল তখন বললেন যে তোমরা প্রকিউর করো। কেন ভাই, কেন প্রকিউর করবে? তুমি 1 বছর ধরে চেপে বসে থাকলে দেখো কৈলাস, মারাত্মক জিনিস এটা, এটা বিশাল ব্যাপার। 1 মিনিটের বেশি 3 মিনিট হয়ে গেল চন্দন দা, এবার আমাকে দিতে হবে। আপনার 1 মিনিট থেকে কিন্তু 3 মিনিট আমি শুনলাম, চুপচাপ শুনেছি আমি। অমিতদার কাছে উত্তর নেব, অমিতদাকে সময় দেব, অমিতদার কাছে সময় দেবে না, অমিতদার কাছে উত্তর নেব। অমিতদা আপনি উত্তর দিন। 1 বছর পরে তুমি কি করলে? সবাই সব রাজ্য সরকার করলে, তোমরা প্রকিউর করো। কেন? চন্দনদা উত্তরটা নিয়ে, কেন্দ্রীয় সরকার কেন প্রকিউর করবে না? কেন্দ্রীয় সরকার চন্দনদা উত্তরটা নিয়ে ওনার কাছে দেবে না? কেন প্রত্যেকটা রাজ্যকে ইন্টারনালি কম্পিটিটর হিসেবে দাঁড় করিয়ে দেওয়া হলো? আমি এটা জানতে চাই। এখন প্রত্যেকটা রাজ্য সরকারের চন্দনদা উত্তরটা নিয়ে। আরেকটা কথা, উনি সবকিছু কুক্ষিগত করেছিলেন কেন? জবাব দিতে হবে। কেন দুটো কোম্পানিকে কেন ভ্যাকসিনের দায়িত্ব দিয়েছিলেন? এইটা নিয়ে প্রশ্ন। আরেকটা কথা কৈলাস, লাস্ট পয়েন্ট, আরটিপিসিআর টেস্ট। আজকে আমি মাঝখানে করতে গেছিলাম, 10 দিন ওয়েটিং এ ছিলাম। উনি আরটিপিসিআর টেস্টও, একটা সাধারণ টেস্ট, সেটাও উনি গুনে 10টা কোম্পানিকে দিয়ে রেখেছেন। কেন ভাই? এই পয়সাগুলো চ্যানেলাইজ কি হচ্ছে কোথাও? এখানে কি কিছু হচ্ছে ওখানে পেছনে ব্যাকডোরে? এই প্রশ্ন আমি তুলবো না? এই সাধারণ জিনিসগুলো কুক্ষিগত কেন করা হয়েছে? এগুলোর জবাব দিতে বলুন। অবশ্যই অমিত রায়, আপনাকে সময় দিচ্ছি, আপনি জবাব দিন। না, আমাকে কিন্তু কেউ ডিস্টার্ব করবেন না। প্রথম কথা আমি একটা বলি, আমি প্রথম দেখলাম যে সঞ্চালক মানে নিরপেক্ষ হয়ে করছেন, সেটা ধন্যবাদ। কিন্তু বাকি যিনি কংগ্রেসের লোক, তো ঠিক আছে, উনি তো বিরোধ করবেনই, আমার এটা নিয়ে কোনো সন্দেহ নেই আমার। কিন্তু আপনি যাকে রাজনৈতিক বিশ্লেষক বলে যাকে পরিচয় দিলেন, ওনার তো রাজনৈতিক বিশ্লেষক বলে আমার মনে হলো না। উনি কি খালি বিজেপি বা মোদী গভর্নমেন্টের তিরস্কারই করে গেলেন? আমার একটা প্রশ্নকে তুমি খণ্ডন করো। একটা কিছু আমি শুনবো না। রাজনৈতিক বিশেষজ্ঞ নই, আমি রাজনীতি করি মনে করো, কিন্তু তুমি আমার উত্তর নিচ্ছি, খণ্ডন করো। আমি আপনার একটাও কথা শুনবো না, বলতেও দেবো না। এবার আমার দাদাগিরি এটা, কারণ সময়টা আমার। আমি ছেড়ে দিলে আমার প্রশ্নের উত্তরগুলো না আমি তার জবাব দিন। এবং তোমাদের ক্ষমতা নেই আইটিসি উত্তর নেব, চন্দনদা আমি উত্তর নেব দাদা। কথা শুনবো না, আমি আমার কথাগুলো বলবো। হ্যাঁ, উত্তর দিন। যেটা আমি বলছিলাম, যে আমি প্রথম দেখলাম যেখানে সঞ্চালক যিনি, সত্যি উনি কোনো পক্ষপাতী না করে উনি যেটা ঠিক সেটা উনি করছেন, সেটা আমি সাধুবাদ জানাই। এবং এখানে যেমন আমরা মানে গ্লোবাল স্টেজে যেখানে আমরা বিজেপি একা লড়ছি, আমি এই চ্যানেলেও বসে একাই লড়ছি, একাই বলছি, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। আমি খুশি করতে পারি মোদিজির দিকে চেয়ে, এবং বিজেপির দিকে চেয়ে আমি একা লড়বো, আমাদের কোনো সমস্যা নেই। এই উনি যে এতগুলো অ্যাকিউজ করলেন, তার আগে আমি বলি, আপনার নিশ্চয়ই কৈলাস বাবু মনে থাকবে, আপনাকে আমি একটা এক্ষুনি দেখাচ্ছিলাম, আমার অন স্ক্রিন আপনাকে একটা জিনিস দেখাচ্ছিলাম, একটা কাটিং দেখাচ্ছিলাম, যেখানে পিএম কেয়ার নিয়ে অনেক কথা বলা হয়েছে। এই পিএম কেয়ার, সেই পিএম কেয়ার, এই টাকা কোথায় গেল, ওই টাকা কোথায় গেল, ইত্যাদি। প্রথম কথা, সুপ্রিম কোর্ট থেকে এখানে আমরা ক্লিন চিট পেয়েছি, where পিএম কেয়ার ইজ কনসার্ন। প্লাস এটা একটা ইংলিশ, আমি নামটা নাইবা বললাম, একটা ইংরেজি দৈনিক, যেটা ন্যাশনাল নিউজ পেপার, ন্যাশনাল, আই রিপিট, ইটস এ ন্যাশনাল, নট এ রিজনাল পেপার, ন্যাশনাল নিউজ পেপার, মে 17, 2021, অর্থাৎ এটা কারেন্ট কাটিং। আমি আপনাকে বলছি, আমি দুটো জাস্ট একটা ছোট্ট প্যারাগ্রাফ পড়ে শোনাচ্ছি, আমাকে 1 সেকেন্ড টাইম দেবেন। গভর্নমেন্ট সোর্সেস সেড দ্যাট, গভর্নমেন্ট সোর্সেস, আমি কিন্তু এটা কোনো মন্ত্রী, নেতা, মোদিজি কথা কিন্তু বলছি না। কি বলছে? আমি মধ্যখান থেকে পড়ছি। গভর্নমেন্ট সোর্সেস সেড দ্যাট 43,800 ventilators were delivered to states and UTs after the pandemic hit India, and PM Care Fund was set up prior to COVID-19 situation according to non-government estimates. There were 47,500 ventilators in the country in public as well as private medical facilities. আমি আর বাকিটা পড়লাম না, পরিষ্কার কাগজ দেখাচ্ছি, দেখে নিন। আমি কিন্তু কোনো মুখের কথা বলছি না। দেখুন, আপনি নিশ্চয়ই হাত জোড় করুন, এটাই হচ্ছে নরেন্দ্র মোদীর কারিশমা। এই দেখুন, সমদা ভেন্টিলেটর কেনা তো হয়েছে, এ তো আপনারা অভিযোগ কেন করেন মিথ্যা? কোথাও বলেনি, সুপ্রিম কোর্ট কোথাও বলেনি, চন্দনবাবু একটু কোথাও বলেনি এই টাকার ইনফ্লেশন ঠিকমতো হয়েছে কিনা, কোথাও বলেনি যে এই টাকার ইনফ্লেশন। না চন্দনদা, অমিতদার উত্তর শেষ হয়নি। অমিতদার কাছে উত্তর নিচ্ছি। একটা ছোট পয়েন্ট সৌমদা কিছু আপনাকেই বলতে চাইছেন অমিতদাকে, সেটা শুনে তারপর অমিতদা জবাব। না, আমি অমিতের সঙ্গে বলি। অমিত বলুক।
ধন্যবাদ, বলুন দাদা। থ্যাংক ইউ। এইবার আপনাকে আমি বলি, যখন প্যান্ডেমিক প্রথমে শুরু হয়, অর্থাৎ যখন কোভিড, যখন আমাদের লকডাউন শুরু হয়, সেই লকডাউন মানে জনতা কারফিউ, মাফ করবেন, জনতা কারফিউ আর লকডাউনের মধ্যেখানে উইদিন 20 days we were ready with mask, we were ready with PPE kit, এবং স্মৃতি ইরানির জির নেতৃত্বে বলতে পারি, ওনার দয়া বলতে পারি, যেভাবে পিপিই কিট এত কুইক রেসপন্সে আমাদের তৈরি করা হলো, রাতারাতি তৈরি করা হলো, এবং আমরা এটা এক্সপোর্টও করেছি। তো 1 নম্বর হচ্ছে যে আমাদের দেশের মানুষ পিপিই কিট পেলো, 1। 2 নম্বর আমরা মাস্ক পেলাম। 3 নম্বর হচ্ছে এটা আমরা এক্সপোর্ট করে আমরা রেভিনিউ জেনারেট করেছি, তো সেখানেও আমরা নাম্বার 1। কই চন্দন না, দা এটা তো কি এই ভারত কথাগুলো সরকার বলেন না। করেছে? এই জবাবটা দাও, ভারত সরকার করেছে কি এটা? তো কে করেছে? ইউএস গভর্নমেন্ট করে পাঠিয়েছে। না না, আপনারই প্রশ্ন আপনাকে করি, ভারত সরকার আপনার কি মনে হচ্ছে পিপি কিট বানিয়েছে? না, ভারত আপনার সরকার মনে কি হচ্ছে, মাস্ক বানিয়েছে? আরে আমি যদি কি পশ্চিমবঙ্গের মুশকিলের কথা কথা, বলি, আরে এই গভর্নমেন্টের ইনিশিয়েটিভ তো, পশ্চিমবঙ্গে মমতা আরে বাবা ব্যানার্জিকে এই মাথা গভর্নমেন্টের ঘামিয়ে বিজেপি স্থানীয়ভাবে এই ইনিশিয়েটিভে সমস্ত করেছে তো। ভেন্ডারকে দিয়ে চন্দন দা আপনার উত্তর নেবো, আবার শুনে নিয়ে মাস্ক আপনার কাছে বানাতে আসছি, হয়েছে। শুনে নিয়ে আপনার কাছে আসছি। কি সব উল্টোপাল্টা কথা বলছো অমিত? না না, আপনাকে শুনতে হবে। আপনি আপনার মোদিজিকে পছন্দ নয়, সত্যি কথাগুলো বলো, বিজেপিকে শুনবো। পছন্দ না, মিথ্যে কথা না না বললে তো হবে না। একদম না না। আপনি বাংলা আমরা বলি না, এক গ্লাস ভাত আপনি বেশি করে খেয়েছেন, সেই এক গ্লাস ভাত আপনি বেশি করে নিয়ে 1 বেলা ভাত বেশি খেয়েছেন, খুব ভালো কথা। আপনার বিজেপিকে ভালোবাসতে হবে না, মোদিজিকে ভালোবাসতে হবে না, খুব ভালো কথা। কিন্তু না সব অমিত দা কথা আপনি আপনি উত্তর বলবেন। দিন। হ্যাঁ, না না, উত্তরটা আমি দিচ্ছি, আমি তো আপনাকে উত্তরটা দিলাম। আমরা যে এই যে উনি বলছেন যে কোন গভর্নমেন্ট করেছে, তো বিজেপি গভর্নমেন্ট করেছে নাকি? ইউএসএ গভর্নমেন্ট এসে ট্রাম্প বেশি করে দিয়ে গেছে নাকি? কি মুশকিলের কথা। আর রইল হেলথ ভ্যাকসিন নিয়ে ভ্যাকসিন নিয়ে দুটো এজেন্সিকে দেওয়া হয়েছে। দাঁড়ান 1 মিনিট, আমি সেটা বলছি, আমি আসছি সে পয়েন্ট। তার আগে বলি, আজকে এই যে হেলথ ইন্ডাস্ট্রির এই অবস্থাটা সব থেকে খারাপ কেন বলুন তো? কংগ্রেস গভর্নমেন্ট কি করেছিল 70 বছর ধরে? না ভালো ইন্ডাস্ট্রি করেছে। না না, আপনি হাসতে পারেন, হাসেরই কথা, আমিও হাসছি, আমিও হাসছি। আপনারা এত ভালো কাজ করেছেন যে আপনাদের জনগণ এখান থেকে তাড়িয়ে দিয়েছে, মেরে ধরে তাড়িয়ে দিয়েছে। You have been out from India. আপনারা সব জায়গায় আপনারা গল্প হয়ে গেছে। আজকের উপর একটা জিনিস ওয়েস্ট দেখাতে বেঙ্গলেও চাই, গল্প, অমিত। ওয়েস্ট বেঙ্গলে তো একদম কৈলাস। ঠিক নেই আপনাদের। মানে আমরা যে বলি বহরমপুরে মানে বহরমপুরে আরে, যে কোনো আপনাদের কথা সরকার, সেটাও চলে গেছে। চন্দন দা কিছু শো করতে চাইছেন। আচ্ছা আমাকে বলতে দাও। বলুন সৌম্যবাবু, বলুন আপনি। আবার যেহেতু মাস্ক নিয়ে কথা হচ্ছে, আমি একটা ছোট্ট জিনিস দেখাতে চাই। আমি একটা স্ক্রিন শেয়ার করছি, একটা ছোট্ট জিনিস, দেখি এটা করা যাচ্ছে কিনা। 1 মিনিট। আপনি দেখা যাক, আমি কথাটা বলে দিই। হ্যাঁ, মানে এই যে, আজকে যে দেখা যাচ্ছে কি? দেখা না, এই যে হেলথের আজকে এত অবনতি হাসপাতালগুলো, এর দায়ী তো কংগ্রেস। আর আরেকটা কথা বড় কথা বলি, অমিত, যত স্টেটের মধ্যে কৈলাস, কৈলাস, বলতে দাও। শেয়ার করেছি, এটাকে তুমি মোদিজি দায়ী নয়। শেয়ার করো। আরে স্টেটের মধ্যে তো কৈলাস, চিফ মিনিস্টার রাখা আছে, স্ক্রিনটাকে আপনার শেয়ার চিফ করো। মিনিস্টারের কলার ধরুন। আপনি প্রধানমন্ত্রীকে কেন বলছেন? প্রধানমন্ত্রী তো হেল্প করার জন্য কৈলাস, রাজি। আমি একটা স্ক্রিন শেয়ার করেছি, প্রধানমন্ত্রী তো ওয়েটিং এ 2 আছে। হাত তুলে রাজি উনি হেল্প এইটা করার হচ্ছে জন্য। আমার একটা ছোট্ট একটা এনজিও দিল্লিতে। এইবার সেইটার থেকে আমরা রেজিস্ট্রেশন করার জন্য, আমরা মানুষকে মাস্কের জন্য, এই গত সপ্তাহে মাস্কের জন্য রেজিস্ট্রেশনের জন্য আমরা করেছিলাম। যদি কেউ এনজিও, তারাও দিতে পারে। আমাকে একটু বলতে দাও ভাই। এইবার একটা জিনিস দেখো, আসি সমতা। কতটা এখানে রেজিস্ট্রেশন হয়েছে জানো? 300-400 মানুষ গত 7 দিনে মাস্কের জন্য। অমিত বলছে আমরা মাস্ক বানিয়েছি পিপি। আজকের দিনেও গরিব মানুষেরা মাস্ক কেনার মতো পয়সা নেই। আমি দিল্লির থেকে, আমি একটা সাধারণ ছোট্ট মানুষ, সৌমদা কি বলবেন? সৌমদা আপনার কিছু পয়েন্ট আছে? সৌমদা আপনি পয়েন্টটা বলুন। ভাইরাস আটকায় না, কাপড়ের মাস্ক ভাইরাস আটকায় না। আমি N95 দিচ্ছি। এই যে রত্নামন্ডল, রত্নাদি বলছে পেয়েছে, রত্নাদি ঠিক তোমার আছে। এখানে কমেন্ট দিচ্ছে। আমি সমস্ত ভারতবর্ষে যারা চাইছে তাদেরকে বিনামূল্যে N95 মাস্ক দিচ্ছি। আর এই সৌমদা আপনার পয়েন্ট, তারপর অমিত দার কাছে আসবো, দিয়ে ফাইনালি চন্দন দার কাছে নিয়ে প্রোগ্রামটা শেষ হবে। তাহলে সলিউশনটা কোথায়? তাহলে এই যে অভিযোগ উঠছে মাস্ক নেই, অক্সিজেন নেই, আপনারা বিরোধী দল হিসেবে, সৌমদা আপনারা বিরোধী দল হিসেবে কেন্দ্রে কি সেরকম বিরোধিতা বা সেরকম আওয়াজ তুলতে পারছেন না আজকের দিনে? আমি একটা কথা বলি, আমি একটা কথা বলি। এই যে ভ্যাকসিন নিয়ে আমরা এত হইচই করছি আজকে, আমি তো দুজনের মুখে কারো শুনলাম না যেখানে বলছেন যে ভ্যাকসিন পাঠানো হলো। ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি আমি, যেখানে ভ্যাকসিন চুরি হলো, সেটা নিয়ে কেউ বললাম না তো।
আরেকটা কথা বলি, বলছি। ভ্যাকসিন নষ্ট হলো ভ্যাকসিন, ওই সেটা নিয়ে বলছি না তো, তাহলে এই বলছি, দায়টা কে বলছি, নেবে? সবই যেখানে বলছি, তোমার ভ্যাকসিন সব চুরি হয়েছে সেখানে এবং সিবিআই এবং পাঠিয়ে দাঁড়ান, সবগুলোকে উঠিয়ে এবং জেলে ঢুকিয়ে কালোবাজারি, দাও। এবং তোমাদের কালোবাজারি। সরকার, তোমাদের এখানে পুলিশ ওয়েস্ট বেঙ্গলে, তাদেরকে না তুলে এনে ওয়েস্ট এটা বেঙ্গলে, সেন্ট্রাল পশ্চিম ডিজাস্টার বাংলা, ম্যানেজমেন্ট অ্যাক্ট লাগু আছে। চন্দন দা আসছি, সরকারের চন্দন দা পক্ষে আগে vaccine, অমিত দা কেন্দ্রীয় আপনার সরকারের বক্তব্যটা, property, vaccine অমিত দা হচ্ছে আপনার কেন্দ্রীয় বক্তব্যটা সরকারের শুনি প্লিজ তারপরে। ওনাকে মিউট property। করুন, ওনাকে মিউট কেন করুন, কেন্দ্র সরকার সিবিআই প্লিজ ওনাকে মিউট করুন। এনআইএ আমার কে সময় পাঠিয়ে ঠিক আছে। তাদেরকে জেলে ঢুকাচ্ছে না? আমার আমি সময় এটা কেন জানতে চাই। ডিস্টার্ব করছেন? আমি ওনাকে একটা না, বন্ধ করতে দেবো না না। না অমিত দা আপনার বক্তব্যটা আপনি রাখুন, অমিত দা আমি বলুন। এখন পয়েন্ট করলাম, এই যতক্ষণ প্রোগ্রাম চলবে চন্দন দাকে আমি একটা কথাও বলতে দেবো না। কারণ উনি আচ্ছা, আমাকে আমাকে- ডিস্টার্ব করেছেন, আমিও করবো। একটা আমি কথা বলবো। বলতে দেবো না, এটা আমি বলে দিয়ে বলছি। আরে আমায় ডিস্টার্ব বলবো করেন, কি? আই ডোন্ট কেয়ার। পরিষ্কার হচ্ছে যে আমি আবারও বলি, যেটা আমি রিপিট করলাম, চন্দনার কথাতে ডিস্টার্ব হচ্ছিল, চন্দ্রবাবুর কথাতে, সেটা হচ্ছে যে না, ভ্যাকসিন বলুন, চুরি হয়েছে, বলুন। ভ্যাকসিন চুরি হয়েছে এটা নিয়ে কেউ বলছে না, ভ্যাকসিন খারাপ হয়ে গেছে এটা নিয়ে কেউ বলছে না, ভ্যাকসিনের যে কালোবাজারি হচ্ছে বেঙ্গলে সেটা কেউ বলছে না। এটাও কি মোদিজি দায়ী? মানে মানে দিল্লি থেকে মোদিজি বাংলা এসে বলে দেয় তোমরা কালোবাজারি কেন করছো? তাহলে আপনি চিফ মিনিস্টারকে ধরুন না। এবং যেখানে সৌমদা, problem ভ্যাকসিনের হচ্ছে- কালোবাজারি কেন হচ্ছে? কারণ এক মিনিট, এবং যেখানে যেখানে রাজ্যতে চিফ মিনিস্টার আছে, সেটা বিজেপি শাসিত হোক বা নন বিজেপি হোক, আপনি তাদেরকে ধরুন। আমি বাংলা ভাষায় বলি, তাদের কলার ধরুন, চিফ মিনিস্টারকে ধরুন যে ভাই কি হচ্ছে। আপনি যদি সৌমদা এখন বলেন ইউপিতে আমরা গঙ্গায় দেখছি যে লাশ পড়ে আছে, তার জন্য যদি বলেন আমি ডিটেলসটা বলতে পারি, সেখানে অলরেডি সেটা 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 দেখা হচ্ছে। আমি বলে দিচ্ছি, সেটাও আমি বলে দিচ্ছি আপনাকে। আমাকে এক সেকেন্ড আমাকে সময় দিন, আমি আপনাকে বলে আমি তো দিচ্ছি। অভিযোগই করিনি, উত্তর দিচ্ছে ও। না হ্যাঁ আমি বলছি, কারণ এটা প্রশ্ন উঠছে, কারণ বিরোধীরা এটা নিয়ে প্রশ্ন করছে। আমি চাইছি আমাকে আপনি তুলুন, উত্তর বলতে দাও আমি তো। চাইছি এটা তুলুন। ন্যাশনাল মিশন গঙ্গা, মাফ করবেন, ন্যাশনাল মিশন ফর For Ganga Action. ক্লিন গঙ্গা, ফর হ্যাঁ। ক্লিন গঙ্গা, তারা অলরেডি হ্যাঁ। তলব করেছে, এবং প্রজেক্ট অ্যাডিশনাল প্রজেক্ট ডাইরেক্টর স্টেট মিশন ফর ক্লিন গঙ্গা, তারা অলরেডি বলেছে, তারা রিপোর্ট চেয়েছে। 72, আমি বলছি ইউপিতে 72 ডিস্ট্রিক্ট ম্যানেজারদের তলব করা হয়েছে, এবং বলা হয়েছে তোমরা কমপ্লিট রিপোর্ট দাও। যথেষ্ট তরপর আমরা হাতের পর হাত ধরে বসে নেই। আমাদের এই গভর্নমেন্ট হাতের উপরে হাত আচ্ছা, ধরে হয়েছে তো, বসে হয়েছে তো, নেই। বাস। তারা এবার চেষ্টা হয়েছে। করছে, তারা দিচ্ছে, সৌমদা, তারা দিচ্ছে। তাহলে সমাধান কোন পথে? অনেক তর্ক না, না, বিতর্ক হলো, সৌমদা অনেক সমাধানটা কোন পথে? সমাধান বলছি। প্রথম সমাধানের আগে তো দুটো উত্তর তো দিতে হবে। যে উত্তরের অভিযোগ থাকলে অভিযোগের উত্তরও দিতে হয়। প্রথম কথা হচ্ছে যে অমিত বা চন্দন বা তুমি, তোমাদের মা বাবা অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ, তোমরাও অত্যন্ত ভালো ছেলে। তোমার বাবা মা নিশ্চয়ই সবার আছেন, ভালো আছেন, সুস্থ আছেন। জিজ্ঞাসা করবে যে 70 বছরে কংগ্রেস কিছু করেনি, কিন্তু তোমাদের শরীরে যতগুলো ভ্যাকসিন আছে সব বিনা পয়সা দিয়েছে। এক, সারা ভারতবর্ষে যতগুলো এইমস আর আজকে হসপিটালে লোকে অক্সিজেন পাচ্ছে, চিকিৎসা পাচ্ছে, সেটা কংগ্রেস দিয়েছে। এই ভারতবর্ষে যতগুলো স্টিল প্ল্যান্ট আছে, যেগুলো রাশিয়ার সাথে, জার্মানির সাথে কটা এমস বানিয়েছেন আপনারা? আবার বলো, কটা এমস বানিয়েছেন? এই তো মুশকিল, এই তো মুশকিল। না, আমি আর বলবো না, আমি খালি একটাই কথা বলবো, আমি আপনাকে ডিস্টার্ব তুমি করবো না, একটা খালি একটাই হসপিটালের কথা নাম বলবো। বলো না। একটা আপনি হসপিটাল। এমস কটা বানিয়েছেন? না, আমি মানছি অমিতদার অমিতদার কাছে না, কমেন্ট নিচ্ছি, অমিতদার কাছে কমেন্ট নিচ্ছি, সৌমদার কাছে আমি কমেন্ট ডিস্টার্ব নিচ্ছি। করবো না, আমি একটা খালি আরে কথা বলি। আমি স্বীকার করছি, আমি স্বীকার করছি, আমি আপনার হয়ে বলছি, স্বীকার করছি এমস আপনাদের সময় হয়েছে, কংগ্রেসের সময় হয়েছে, আমি স্বীকার করছি। কিন্তু আপনাদের সময় কটা এমস তৈরি হয়েছে? আমাদের সময় 29+1 30 একটা এমস তৈরি হয়নি, সব প্রস্তাবিত। তুমি যে তথ্যটা দিচ্ছ ওটা ভুল। দ্যাট ইজ না। ডক্টর তথ্য দিও না অমিত। আমি তোমাকে বলছি, আমি তোমায় ভালোবাসি, তোমাকে আমি অত্যন্ত ভালোবাসি, তোমাকে বলছি ওই তথ্যটা দিও না। ওটা বিজেপির ডক্টর সেল থেকে তৈরি করা। একটা এমসও শিলান্যাস হয়নি। গত 6 বছরে আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম, আমি রাজনীতি ছেড়ে দেবো। গত 7 বছরে একটা হাসপাতাল হয়নি যেখানে 500 বেড চালু হয়েছে। আপনার 500 বেড কন্টাক্ট চালু হয়েছে। নাম্বার, আপনার কন্টাক্ট নাম্বার, তুমি যে আপনার কন্টাক্ট শোনো নাম্বারটা শোনো আমাকে দেবেন, আমি অমিত শোনো, আপনাকে লিসেন ফরওয়ার্ড করে দেব। অমিত শোনো, লিসেন আপনার কন্টাক্ট নাম্বার দেবেন, আমি ফরওয়ার্ড করে দেবো আপনাকে। অমিত শোনো, এই ফরওয়ার্ড করতে করতে 7 বছর দেশটা ফরওয়ার্ড হয়ে গেছে। তুমি যে ডক্টর দিচ্ছ না, ওই তথ্যটা দিও না, ওটা তৈরি করা। আমি তোমাকে দিয়ে দেবো তথ্যটা, যেটা বিজেপি সেল পাঠাচ্ছে, করো না ওটা। শোনো, যাকে বাদ দাও, ছেড়ে দাও। অমিতদার সমাধানটা কোথায়? অমিতদার সমাধান। অমিত মুখ পুড়বে, ছেড়ে দাও, ওসব কথা বলো না। একটা হাসপাতাল হয়নি, 500 বেড হয়েছে, ছেড়ে দাও। আমি শুধু একটা কথা বলছি, শুনে রাখি তো। সমাধান তো আছে। সমাধান করার জন্য যে পলিসিগুলো করা দরকার, সেটা তো ইমিডিয়েটলি করা প্রয়োজন। অল পার্টি মিটিং এ যেটা আলোচনা হয়েছে এবং আলোচনা হওয়ার জায়গায় যাচ্ছে,
সেটা হচ্ছে যে মডিফাইড ভ্যাকসিন পলিসিতে ইনক্লুশন কি কি করা প্রয়োজন। প্রয়োজন হচ্ছে দুটো তিনটে কোম্পানি, দুটো কোম্পানি কখনো ম্যাচ করতে পারবে না ডিমান্ড। আপনাকে কম্পালসারি লাইসেন্স পলিসি ইনক্লুড করতে হবে, যেটা ক্যান্সারের সময় করা হয়েছিল, ক্যান্সার ভ্যাকসিনেশনের সময় অন দ্য প্রসেস। 9 মার্চ 2012-তে এটা হয়েছে। ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করতে হবে আপনাকে ইমিডিয়েটলি কোম্পানিগুলোকে ম্যানুফ্যাকচারিং এর জন্য ভ্যাকসিন। মুনাফা পাওয়ার কোম্পানিকে আপনাকে এক্ষুনি ছাড়তে হবে। আপনি বলছেন আপনি ভ্যাকসিনটাকে কন্ট্রোল করবেন, সবকিছু করবেন ইত্যাদি ইত্যাদি, আইসিএমআর কন্ট্রোল করবে ইত্যাদি। হঠাৎ করে আপনার যখন দেখছেন আপনি পারছেন না, তখন আপনি বলেন রাজ্য সরকার করে দিতে হবে। আপনি জানেন রাজ্য সরকার, এরকম সরকার আছে যার স্বাস্থ্য বাজেটে 30% খরচা হয়ে যাবে শুধু ভ্যাকসিন কিনতে গিয়ে। কেন ভাই? আপনি 35,000 কোটি টাকা আপনি তাহলে স্বাস্থ্য সাথের যেটা বাজেটে ধরেছিল নির্মলা সীতারামন, আইদার সেটা ঠিক নাহলে এটা ঠিক। আর 2 নম্বর কথা যে আপনি বলছেন যে পরিযায়ী শ্রমিক মরে যাবে তো আপনি রাজ্যের যদি ভ্যাকসিনেশন পলিসি করেন, আপনি মাইগ্রেন্ট লেবাররা মরে যাবে এই পলিসিতে থাকলে। আপনি ইউ আর এসকেপিং ফ্রম দ্য রেসপন্সিবিলিটি। আপনি ভারতবর্ষের মানুষকে বিপদের মুখে ফেলে দিলেন। আর যেটা বলছে গঙ্গায় লাশ, আমি তো প্রশ্নটা তুলিনি, তবু আজকে আপনাকে বলছি যে জেনে রাখুন, নট ফিক্সিং দ্য রেট। আপনি জানেন ভারতবর্ষের মিডিয়ান এজ কত? 28 বছর। 63 কোটি মানুষ 28 বছরের আওতায় পড়ে যাদের ভ্যাকসিনেশন হয়নি। ভারতবর্ষের 700 জেলা, যে 700 জেলার মধ্যে শুনে রাখুন অমিত বাবু, 700 জেলার মধ্যে 500 জেলায় 30 থেকে 40% মানুষ এফেক্টেড। তার মধ্যে 125টা জেলা আছে যার 50 থেকে 60% এফেক্টেড, যেখানে ট্রেসিং নেই, যেখানে আইসিপিআর টেস্ট তত নেই। ভারতবর্ষ যেখানে যাচ্ছে, আপনি সঙ্গীন যদি না ফিরে পায় ভারতবর্ষের মানুষ মুশকিলে পড়ে যাবে। কথা বলবেন না অমিতদা, তাহলে সমস্যাটা সমাধান কোথায়? আজকের দিনে তাহলে স্টেটদের কাজ কি? স্টেট গভর্নমেন্ট না, আজকে ভ্যাকসিনের টেন্ডারের নিয়ে কথা বলা হচ্ছে। আমি তাহলে আপনার কাছ থেকে রাজনীতি সেন্ট্রাল গভর্নমেন্ট না অমিতদা, তাহলে ভ্যাকসিনের টেন্ডার নিয়ে যেখানে কথা হচ্ছে, প্রকিউরমেন্ট নিয়ে যেখানে কথা হচ্ছে, কিছু যদি মোদিজি করবে তাহলে স্টেট গভর্নমেন্ট কি? তাহলে মোদিজি কি করবে? না রাজ্য সরকারের প্রকিউরমেন্টের কথাটা বলা হচ্ছে। মোদিজি কি করবে? দিচ্ছেন যা বাদ দিন না, মোদিজি দিচ্ছে সেই জোগাড় তো সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে। আরে মোদিজি আর কি করবে? মোদিজি তো করে দিয়েছে যা করা। ভারতবর্ষ তো 25% মানুষ, ভারতবর্ষের ক্যাপিটাল ইনভেস্টমেন্ট জিডিপি গ্রোথ শেষ করে দিতে পারবে। সৌমদা আমি আসছি আপনার কাছে। সৌমদা, অমিতদার কাছে উত্তরটা নেই। লকডাউনের আগে এই গভর্নমেন্ট লকডাউনের আগে ভারতবর্ষের জিডিপি কত ছিল? আমি গিয়ে বলুন, আপনি চায়নাতে গিয়ে বলুন ভারতবর্ষের না অমিতদা, কত ছিল? কাউকে আমন্ত্রণ আগে আপনাকে এই তো বিজেপির মুশকিল, বিজেপির এটাই মুশকিল। কেউই শুনতে মানে সমস্যাটা হচ্ছে কেউ শুনতে পাচ্ছে না। না লকডাউনের আগে ভারতের জিডিপি কত ছিল? ভারতবর্ষের পার ক্যাপিটা ইনকাম কত ছিল? আপনি লকডাউনের আগে, করোনার আগে আমি বলছি 125টা দেশের মধ্যে 5,000 ট্রিলিয়ন ডলার তো আমাদের টার্গেট ছিল। আপনি কটা শূন্য লাগবে? 5,000 ট্রিলিয়ন। এখন কত? ভ্যাকসিন কিনতে পারছো না 35,000 কোটি টাকা। আমাদের যে টার্গেটটা ছিল, না অমিতদা, কেন প্রকিউরমেন্টের কথা কেন বলা হচ্ছে? আপনি কেন মেলাইন করতেন? না অমিতদা কেন প্রকিউরমেন্টের যে কথাটা বলা হচ্ছে রাজ্য ভিত্তিক ভাবে, একটা এভিডেন্সিয়াল প্রুফ দাও না। অমিতদা আপনি কি বলবেন? ভ্যাকসিন নিয়ে কি শেষকালে সমস্যা দাঁড়িয়েছে বলে কি এটা আলোচনা হচ্ছে আজকে, যে রাজ্য ওয়াইজ একটা প্রকিউরমেন্টের কথাবার্তা বলা হচ্ছে? অমিতদা আজকে এটা কি ফেলিয়ার না? মানে আপনি কি বলবেন? রাজ্যের কথা বলো না কৈলাস, রাজ্য গোল গোল দাগ করা ছাড়া কিছু করেনি। রাজ্যেরও সেই ততই অমিতদা কি বলবেন? না অমিতদা কি বলবেন? আমি সেটা কমেন্টটা নিয়ে তারপর চন্দনদার কাছে ফাইনাল ক্লোজিং কমেন্ট নিয়ে প্রোগ্রামটা শেষ করব। আমি বুঝলাম না, আমার প্রশ্নটা কি ঠিক বুঝলাম না, আপনি কি বলতে চাইছেন? না আমি যেটা জানতে চাইছি, এখন যেটা প্রকিউরমেন্টের কথা বলা হচ্ছে ভ্যাকসিনের ক্ষেত্রে, যে দুটো যেহেতু কোম্পানি রয়েছে আজকের দিনে, স্পুটনিক লাইট আসার কথা আছে, এই মুহূর্তে ভ্যাকসিনের যে একটা আকাল দেখা যাচ্ছে, বলা হচ্ছে প্রকিউরমেন্ট করতে বলা হচ্ছে রাজ্যের। এই মাস পর্যন্ত স্পুটনিককে লাইসেন্স দেওয়া হয়নি কেন? এর মধ্যেই তো আমি শুনছি, বলুন। গত পরশুদিনই তো ভ্যাকসিন ওয়েস্ট বেঙ্গলে পাঠানো হয়েছে। গত পরশুদিনের আগের দিন না পরশুদিন কোথায় পাঠানো হয়েছে আমি দেখলাম। কত 10 কোটি মানুষ, কত পাঠিয়েছো ভাই? 10 কোটি মানুষ। আমি তো বলছি 18 কোটি
টোটাল 18 কোটি ভারতবর্ষে হয়েছে, 18 কোটি ভারতবর্ষে, 134 কোটি। আমরা যদি সবগুলো স্টেট গুলো দেখি, সব স্টেটের মধ্যে আমরা 4 নম্বরে আছি যেখানে ভ্যাকসিনেশন কাটানো। আরে ভাই তোমার এটা হয় অমিত, কখন এটা হয়? বেঙ্গলে আমরা 3 থেকে 4 নম্বরে চলে গেছি। এটাতে কি হবে? অমিত দা আপনি কমেন্ট করুন, তাহলে আপনার তো কাছে ক্লাসে রিপ্লাইটা নিয়ে আমি যাচ্ছি ওনার কাছে। না, শুধু কলকাতা থেকে ক্লাসে দুটো ছেলে তার মধ্যে ফার্স্ট হয়েছে। আরে আমার ক্লাসে আমি ফার্স্ট হয়েছি বলে দুজন গৌরবের না, বিষয়। কেন আমি দুটো চন্দন দাকে ছেলে না first এরপর আমি হয়েছে? চন্দন চ্যাটার্জি চন্দন দাকে আমি আনতে চাই যে চন্দন দা আমি আপনাকে ওই আলোচনাতে আনতে চাই যে আজকে লাস্টে ক্লোজিং কমেন্ট আমি আপনার কাছে নেব, অমিতদার কাছে একটা করে কমেন্ট নেব। সময় আমার কাছে 3 মিনিট মাত্র রয়েছে। আমি তো চন্দনদাকে বলতেই দেবো না। না এরকম করো না, সবাই বলুন, সবাই বলুন। ঠিক আছে, আমি চন্দন দা আপনি কি বলবেন? না, চন্দন দা বলুন। বলেছে, আমি বলবো। বলুন চন্দন বাবু বলুন। না চন্দন দা তাহলে সমস্যাটার সমাধান কি? মানে কেন্দ্রের কাছে বিরোধিতা আমি ঠিক দুটো আছে, জিনিস- কংগ্রেস দুটো বিজেপি জিনিস- বিরোধিতা রয়েছে, তার সব আগে দুটো বুঝলাম। জিনিস বলতে চাই, দুটো জিনিস বলতে চাই। এক হচ্ছে অমিত সংক্ষেপে। বললো যে ভ্যাকসিন চুরি হচ্ছে, সেটা তো বললাম। তাদের ন্যাশনালাইজেশন দিয়ে সবাইকে ধরে ধরে নিয়ে গিয়ে সিবিআই এনআইএ কে দিয়ে ধরে ঢুকিয়ে দিক, কারণ এটা কেন্দ্রীয় সরকারের অধীনের একটা আরে বাবা, স্টেটে চুরি হয়েছে তো, স্টেট অধীন। এটার জন্য আবার কি সিবিআই করবে? দ্বিতীয় তাহলে তো সিবিআই এখানে বসে থাকবে। ঠিক আছে, আলাদা ঠিক আছে, দপ্তর করে আরে বলো এখানে না, আলাদা করে ঠিক আছে, বললাম তো, ঠিক আছে, তোমার কথাই ঠিক। আমাকে শুধু প্রশ্ন করতে। দ্বিতীয় হচ্ছে কোভিড ওয়েস্টেজ। একটু জানিয়ে রাখি, ভ্যাকসিন ওয়েস্টেজে পশ্চিমবঙ্গ হচ্ছে গিয়ে 4.8% ওয়েস্টেজ হয়েছে পশ্চিমবঙ্গে। উত্তরপ্রদেশে ওয়েস্টেজ হচ্ছে 9.4%, কর্ণাটকা এদের সরকার 6.9%, জম্মু এন্ড কাশ্মীর তাদের আন্ডারে চলে 6.6%, তারপরে তোমার ধরে নাও আসামে 5.5%, ছোট্ট স্টেট, 3.5 কোটি লোক, ঠিক আছে, লাদাখে 5.4%, গুজরাটে 5.3%। তো এইবার এই যে কথাগুলো অমিত বলে, আসলে অমিতের দোষ নেই, আমি অমিতকে ভালোবাসি, কারণ হচ্ছে ও সহজ সরল সিধা ছেলে। ওর সমস্যা হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওর আইটি সেল ওর মাথা খারাপ করে দেয় এবং ও বুঝতে পারে না ও কোনটা নেবে আর কোনটা ছাড়বে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এরকম যদি ইনজেকশন দেয় তাহলে তো অবস্থা খারাপ। না অবশ্যই অমিতদার কাছে লাস্ট কমেন্ট আমি নেব। আচ্ছা, এবার আমাকে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলতে, সেটা হচ্ছে এবার ছেড়ে দেমা কেঁদে বাঁচি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 2 জায়গায় ভ্যাকসিন বানাতে দিয়েছিল, আর কোনো কাউকে দেয়নি। এবার বলেছে ভাই যে যেখান থেকে খুশি। আরে চন্দন বাবু বানাতে দেয়নি, পুরোক্ষই গোবিন্দায় নমঃ, আমার দ্বারা হবে না। এবার তোমরা যেখান থেকে খুশি হাত পা বাড়িয়ে তুলে নাও। এইবার সমস্যা দেখো, এবার আমি তোমাকে আসল জিনিস বলছি। একটা সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন আছে, সিডিএসসিও। এদের দ্বারা যে সমস্ত মানে সংগঠনকে, যে সমস্ত অর্গানাইজেশনকে এই সিডিএসও অ্যাপ্রুভ করেছে, শুধু তাদের কাছ থেকেই কোনো রাজ্য সরকার বা প্রাইভেট এন্টিটি নিতে পারবে। এইবার তারা কি বলছে, যদি তুমি কোনো প্রাইভেট অর্গানাইজেশন অথবা স্টেট গভর্নমেন্ট যদি বিদেশ থেকে ইম্পোর্ট করতে চায়, তাদের সামনে 3টে রোড ব্লক আছে। একটা হচ্ছে নিউ ড্রাগ পারমিশন আন্ডার দ্য নিউ ড্রাগস অ্যান্ড ক্লিনিক্যাল ট্রায়ালস রুল 2019, দ্বিতীয় হচ্ছে ইম্পোর্ট রেজিস্ট্রেশন আন্ডার দ্য ড্রাগস রুল 1945, মানুষ মরে যাচ্ছে আর আপনি তিন নম্বর রুল হচ্ছে বলে ইম্পোর্ট লাইসেন্স আন্ডার দ্য ড্রাগ রুলস এখন আর রুল 1945। দরকার নেই, মানুষ মরে যাচ্ছে, রুলের অনেক উপরে চলে গেছে। ভাই, রুল দেখাবেন না, রুল দেখাবেন না। আমি একটা তো বলছি রুলকেও রুল দেখাবেন না, রুলটা একটা রুলকেও ভারত না সরকার অমিতদার কাছে কমেন্ট আমি নিচ্ছি। অমিতদা আপনার কাছে কমেন্ট দেখিয়ে দাও, আমার কাছে কাগজ আছে, তখন তুমি আমি দেখিয়ে দাও। তাহলে অমিতদা তাহলে সমাধানটা কোথায়? কেন অমিতদা আমি আপনার কাছে জানতে চাইছি, অমিতদা এই যে পরিস্থিতি যেগুলো উনি বললেন যে স্পুটনিক লাইটের ছাড়পত্র এখন আসেনি, এক মিনিট, তুমি বলছো তুমি স্পুটনিক নিয়ে 5 এর আসো, ট্রায়াল হবে। বাইরের থেকে নিয়ে আসো। এবার বাইরের থেকে আনতে গেলে এতদিন ঝামেলা করে রেখেছো, হ্যাঁ, অমিতদা বলুন। ঝামেলাগুলো কিভাবে শেষ হবে? কোনো রোড ম্যাপ নেই সরকারের। সেন্ট্রাল গভর্নমেন্ট দিশাহারা হয়ে গেছে এই মুহূর্তে, তাদের কাছে আমাকে শেষ করতে দাও। যাবতীয় অমিতদা আপনার কাছে লাস্ট কমেন্ট আমি নেব চন্দনদা কমপ্লিট করার পরে। বলুন। সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে কোনো রোড ম্যাপ নেই, তারা আপনি গিয়ে দিন না, ব্যক্তিগত করে রেখেছে, তারা সবকিছু করে রেখেছে। ভারত বায়োটেক, সিরাম ইনস্টিটিউট, অলরেডি সিরাম ইনস্টিটিউটের পুনাওয়ালা পুনা ছেড়ে না রোড ম্যাপ দেওয়ার কাজ, না রোড ম্যাপ দেওয়ার প্রকৃত দায়িত্ব সৌম্যদাদের, যদিও সৌম্যদা করছেন কিনা সেটা নিয়ে একটা বড় প্রশ্ন রয়েছে আজকে। আমরা রোড ম্যাপ দেবো, মোদিজি যখন প্রধানমন্ত্রী দেখেছে থাকবে। যে আমার দ্বারা আর কিচ্ছু হবে না, বলেছে ভাই তোমরা যেখান থেকে খুশি আনো, আমি আচ্ছা অবশ্যই যেখানে চন্দনদা এই বিষয়ে
কেন্দ্রীয় সরকারের দায়িত্ব ছিল থালাবাটির ওই সমস্ত গল্প ছেড়ে এবং ওই সাধ্বী প্রজ্ঞার করোনার ওষুধ গোমূত্র না ছেড়ে ঠিক আছে, ওগুলো আমরা সব দেখেছি, আমরা জানতে চাইছি। হ্যাঁ, ছিল সেন্ট্রালি প্রকিউর করা, সেন্ট্রালি প্রকিউর করে সব রাজ্য সরকারকে দেওয়া। এটা তো আসল, তুমি জিজ্ঞেস করছো সমাধান কোথায়? সমাধান হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট এজেন্সি। এই যে ড্রাগস রুল, এক্সপোর্ট রুল, ইম্পোর্ট রুল, এগুলো সব সেন্ট্রাল গভর্নমেন্টের এজেন্সির হাতে। সুতরাং সেন্ট্রাল গভর্নমেন্টের উচিত নিজে সমস্ত রাজ্য সরকারের হয়ে প্রকিউর করে সব রাজ্য সরকারের কাছ থেকে জেনে নেওয়া যে কার কত লাগবে, সেই হিসাবে নিয়ে রিডিস্ট্রিবিউশন করে দেয়। কিন্তু তা উনি করবেন না। এক মিনিট, উনি তা করবেন না। আমি 1 মিনিট করে, আমার কাছে সময় নেই, আমার কাছে সময় ক্লোজিং এ আছে। লাইভ করে দে, তাহলে বলবে না আমার কাছে আই এম রানিং আউট অফ টাইম। আমি চন্দনদা আই এম রানিং আউট অফ টাইম। আমি শুধু একটাই বলতে চাইবো, অমিতদার কাছে লাস্ট কমেন্ট। বেঁচে গেল, ভালো সৌমদা হাসছে কারণ সৌমদা আজকে এনার্জিটা বেঁচে গেল। ঠিক আছে, আপনি অমিতদার লাস্ট কমেন্ট। না সব বুঝলাম, অমিতদা আপনার লাস্ট কমেন্ট করেছে। সলিউশন কি? আমি সলিউশন বলছি। সলিউশন হ্যাঁ অবশ্যই অমিতদার কাছে। না আপনি বলেছেন অমিতদার কাছে আবার কমেন্টটা নিচ্ছি, তারপরে সৌমদার কাছে কমেন্ট। অমিত আপনার কমেন্ট কি? ওনাকে আগে মিউট করুন, তারপর আমি বলবো। ঠিক আছে, উনি বলবেন না, আপনি আগে সলিউশনটা বলুন ওয়ান লাইনে, তারপর সৌমদার কাছে, তারপর প্রোগ্রাম কনক্লুশন। ওনাকে আগে মিউট করুন, আমি 2 মিনিট। না চন্দনদা বলবেন না, আপনি বলুন। ব্যাপারে ডিস্টার্ব করবেন, আমি 4টে পার্টে উত্তর দেবো। প্রথম হচ্ছে যে আমি আবারও বলি যে এখানে আমি একা এবং চন্দনদা যে আপনি বললেন সময় কম, 1 মিনিট। না আমি 2 মিনিটে বলবো, আমার 1 মিনিট হয়নি, আমার 15 সেকেন্ড হয়েছে। আবারও আমি বলি যে আপনি যে রাজনৈতিক বিশ্লেষক বললেন, উনি কোনো রাজনৈতিক বিশ্লেষক না, উনি মনে হচ্ছে কংগ্রেস পার্টির লোক। এটা আমি প্রমাণ পেয়ে গেলাম। সৌমদা হাসছেন কারণ সৌমদার এনার্জিটা যেটা নষ্ট হলো না, যেটা আমার হচ্ছে, সৌমদার গলাও চাপ হলো না, এনার্জিও বেঁচে গেল, বিকজ চন্দনদা ওনার কাজ করে দিয়েছে। এই জন্য ইজ এ হ্যাপি ম্যান। আমি কারোর কাজ করিনি, আমি ভারতবর্ষের সাধারণ জনগণের কাজ করছি। আপনি ঠিক আছে অমিতদা বলুন, অমিতদা কন্টিনিউ করুন। চন্দনদা প্লিজ কন্টিনিউ করতে দিন। সাধারণ নাগরিকের প্রশ্নের কথা তো দূরের কথা, চন্দনদা আপনাকে উত্তর নিচ্ছি। দিল্লিতে পোস্টার লাগিয়েছিল মোদিজি, আমার ঠিক আছে চন্দনদা আপনার কাছে কমেন্ট নিচ্ছি, আপনি ধরে ধরে জেলে পুরে দিচ্ছে। এই হচ্ছে ভারতীয় জনতা পার্টি। আর আমাকে উত্তরটা নিচ্ছি। অমিতদা কমেন্ট করুন। অমিতদা আপনার ফাইনাল ক্লোজিং কমেন্ট, আপনার ক্লোজিং কমেন্ট সময় শেষ। আমি বললাম আমাকে 2 মিনিট আবার দিতে হবে, আমি তাহলে হবে না। আচ্ছা আমি যাচ্ছি, আমাকে ধন্যবাদ, মাফ করবেন, আমি যাচ্ছি। অমিত খারাপ পেন না। সৌমদা আপনাকে নমস্কার, আমি পরে কথা আবার অবশ্যই ধন্যবাদ আপনাকে থাকার জন্য আমাদের সাথে এসেছি। মানে গায়ে জ্বলে তো সাধারণ নাগরিক, আমি তো আর পার্টি করি না। আমার পেছনে রাহুল গান্ধী নেই, অমিত শাহ নেই, কি করব? এই জন্য আমি ঠিক আছে মানুষের কথা ঠিক আছে অমিত, ধন্যবাদ। হ্যাঁ অমিতদা আপনার ফাইনাল কমেন্ট, সৌমদা আপনার ফাইনাল কমেন্ট, তারপর প্রোগ্রাম শেষ। আমি আজকে প্রমাণ পেয়ে গেলাম যে উনি একটা দলের নাম, ব্র্যান্ড নেই হয়তো, কিন্তু যে ব্র্যান্ডের হয়ে কাজ করলেন সেটা আমি ভুলে গেছি, যাকে সেটা বললাম না। অনেক কথাগুলো উনি বললেন, এই যে উনি ট্যাক্স নিয়ে বললেন, ইত্যাদি বললেন। তো ট্যাক্স না দিলে গভর্নমেন্ট চলবে কোত্থেকে? আমরা রাস্তায় হাঁটবো কোত্থেকে? মাটির উপরে হাঁটবো? কি বোকা বোকা কথা, শিশুসুলভ কথা বললেন। আমি তো ওনাকে খুব রেসপেক্ট করি, রেসপেক্ট এখনো করি, আগেও করতাম, কিন্তু কিছু বলার নেই আমার। যাই হোক, একটাই কথা বলবো যে এই গভর্নমেন্ট যথেষ্ট, মানে অর্থাৎ মোদিজি যথেষ্ট চেষ্টা করছেন। আমি হাত জোর করে অনুরোধ করব দেশবাসীকে, ওনার পক্ষ থেকে, বিজেপির পক্ষ থেকে হাত জোর করছি, আমাদেরকে বিশ্বাস করুন। আপনি একটু ধীরজ রাখুন। আমরা জানি আমরা সবাই একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। আই থিঙ্ক ইটস টাইম দ্যাট উই হ্যাভ টু বি ইউনাইটেড, উই হ্যাভ টু ওয়ার্ক টুগেদার, উই হ্যাভ টু হেল্প ইচ আদার। সৌম্য বাবু যদি কংগ্রেস করেন, করতেই পারেন, কিন্তু যদি আমি দেখি উনি রাস্তায় পড়ে অসুস্থ আছেন, আমি কিন্তু ওনাকে গিয়ে তুলবো। হতে পারে উনি আমার রাইভেল দলের লোক, আপনি হতে পারেন আমার রাইভেল দলের লোক, কিন্তু আমি মানুষ এবং উনি, আপনিও মানুষ। আমরা মানসিক সেই রাখা উচিত যে আমরা পরস্পরকে হেল্প করবো। এটা আমি পরিষ্কার কথা বলতে চাই। রইল করোনা, যথেষ্ট পরিমাণে এই গভর্নমেন্ট চেষ্টা করছে, এবং এটা যদি আজকে আমি একটা কথা না বলেই পারবো না, যদি এটা কংগ্রেস গভর্নমেন্ট হতো, হয়তো তারা আরো বিপদে পড়তো এটা কাজ না করে। যেই গভর্নমেন্ট পাওয়ারে আছে সেই গভর্নমেন্ট এটাকে ফেস করতে হচ্ছে। এবং আমি গর্ব করে বলছি, যেভাবে মোদিজি আজকে যে জিনিসটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, চেষ্টা করছেন যাতে মানুষ ভালো থাকেন। আমরা দেখেছি উনি আবেগ হয়ে চোখ দিয়ে ওনার জল বেরিয়ে গেছে যে মানুষের, এটা দেখছেন। এটাই আমরা বিজেপি,
এটাই আমাদের বিয়া পার্টি ভিতরে ডিফারেন্স, কারণ আমরা মানুষের জন্য এই মানুষের জনকল্যাণের জন্য আমরা আছি, আমরা পজিটিভ পলিটিক্স করি, আমরা সবকা সাথ সবকা বিকাশের কথা যেটা আমরা বিশ্বাস করি, আমরা আত্মনির্ভর ভারতের কথা বলছি এবং ডেফিনেটলি মানুষ যাতে ভালো থাকে সেটা আমাদের লক্ষ্য। অবশ্যই ক্লোজিং কমেন্ট সৌমদা। না, আমি প্রথমে বলবো যে ভারতবর্ষের ছবি পৃথিবীর কাছে খারাপ হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের আজকের ফ্রন্ট পেজে আজকে লেখা দেখে আমার মনে হয়েছে যে ভারতের প্রধানমন্ত্রী সম্বন্ধে এই কথা লিখেছে, আমারও দুঃখ লেগেছে, খারাপ লেগেছে, ভারতের ছবি খারাপ। 2 নম্বর কথা হচ্ছে মোদিজি টোটালি flopped and failed to maintain and manage the pandemic situation of India. ভারতকেই বুঝতে পারেনি। এই ভারত 134 কোটি মানুষের ভারত, এই ভারতের এস্টিমেশনই করতে পারেনি কি করে প্যান্ডেমিক ছাড়াবে। নেপাল পারলে পারে, বাংলাদেশ পারছে, আমাদের থেকে বেশি পার্সেন্টেজ পাচ্ছে, গরিব দেশ পারছে, শ্রীলঙ্কা পারছে, ভুটান পারছে, ওয়াই নট ইন্ডিয়া? আমরা করেছি, উই হ্যাভ ডান ইট বিফোর, উইল ডু ইট এগেইন। বাট একটু সংকীর্ণতার বাইরে গিয়ে এই শুধু জুমলাবাজি করে হবে না, প্র্যাকটিসে আসতে হবে, মাঠে বেসে আসতে হবে, এভাবে হয় না। ইউ নিড টু ক্রিয়েট আ সেফটি বেল্ট, সেফটি নেট ফর ইন্ডিয়ান পিপল। ভারতবর্ষে টিকা আমরা কোনোদিন বেচিনি, আমরা মানুষকে দিয়েছি সেফটি বেল্ট। একদম ভারতবর্ষের প্রধানমন্ত্রী ফেল করে গেছে। না, আজকে অমিত দা ওয়ান লাইনার একটা কথা আমি বলিনি, সেটা হচ্ছে এই যে মোদিজি কারাপশনটা কি জিরো করেছেন, সেটা কিন্তু সবার গাত্রদাহ এবং রাগ। কারণ যখন কংগ্রেস আমলে, আমি এটা কেন বলছি, এটা সঙ্গে জড়িত আছে। দেশের মানুষ টিকে পাচ্ছে না, কত কনভার্সন হয়েছে, ঠিক আছে, অবশ্যই কনভার্সন হয়েছে এবং আরে সেই জন্য তো আমাদের সময় শেষ। মোদি গভর্নমেন্ট স্টপ করেছে, বাইরের ফান্ডিং টাকা এসে গন্ডগোল করা, কনভার্সন করা, বলছে না। না, আজকে আমাদের সময় শেষ। আমরা কারাপশনের সঙ্গে কোনো রকম কম্প্রোমাইজ করব না, তাতে আমাদের প্রাণ যায় যাক। এরা বলতে দেবে না, 1 টাকা মেডিকেয়ার ফান্ডে খরচ করেনি, যে মাছ পাত বলতে না, 1 টাকার মাছ ফ্রিতে পেয়েছো। অবশ্যই না, একটা বিষয়, না ঠিক আছে, একটা বিষয়, কংগ্রেস দর্শকরা যারা এতক্ষণ ধরে প্রোগ্রামটা দেখছেন, কংগ্রেস এবং বিজেপির মধ্যে ঠিক আছে, কংগ্রেস বিজেপির মধ্যে, না কংগ্রেস ও বিজেপির মধ্যে এই যে দর্শকরা দেখছেন, এটা চলতে থাকবে। 2 টাকা ঠিক আছে, ঠিক আছে, সৌমদা, অমিত দা, আমাদের সময় শেষ। ঠিক আছে অমিত দা, সময় আমাদের শেষ। আমি একটাই শেষকালে একটা কথা বলতে চাই দর্শকদেরকে আজকে, যে এই যে কঠিন পরিস্থিতি, যেখানে বিরোধীরা অভিযোগ করছে যে ভ্যাকসিনের সমস্যা, বিজেপি বা সরকার পক্ষ বলছে না আমরা ভ্যাকসিনের জন্য চেষ্টা চালাচ্ছি। এখন দর্শকরা দেখছেন, দর্শকরা বিবেচনা করছেন, তার থেকে বড় কথা হচ্ছে সরকারের কাছে আমাদের সকলেরই একটা আবেদন, যে এই রকম কঠিন পরিস্থিতিতে যে দেশের প্রতিটা নাগরিক সঠিকভাবে ভ্যাকসিন পায়, গঙ্গা নদী দিয়ে যে শবদেহ আমরা দেখতে পাচ্ছি সেটাও যেন বন্ধ হয়, সমস্ত রাজ্যে সঠিকভাবে ভ্যাকসিনের ব্যবহার হয়, এটা আমরা চাই। কারণ বহু আপনজনকে আমরা প্রত্যেকে, কংগ্রেস হোক বিজেপি হোক, আমরা দেখেছি আমাদেরকে হারাতে হচ্ছে। তার সাথে ব্ল্যাক ফাঙ্গাস, হোয়াইট ফাঙ্গাস, আরো নানা রকম আপদ এসে জুটছে তার সাথে। এইরকম কঠিন পরিস্থিতিতে আজকে আমাদেরকে ধৈর্য রাখতে হবে, সেফটি প্রিকশনস গুলো আমাদেরকে মেনে চলতে হবে। আর কংগ্রেস বিজেপির এই ফাইটিং এটা চলতেই থাকবে, এটা রাজনৈতিক একটা সৌজন্যতা, যে আমাদের মধ্যে পশ্চিমবঙ্গের সৌজন্যতা, যে এটা থাকা সত্ত্বেও তাদের মধ্যে শিষ্টাচার, ভ্রাতৃত্ব এগুলো বজায় থাকে পশ্চিমবঙ্গে, এবং এটাই আগামী দিনে থাকুক। আমরা দর্শকদেরকে ধন্যবাদ জানাই আলোচনায় থাকার জন্য, এবং ধন্যবাদ জানাচ্ছি সৌম্য আইশ রয়, এবং ধন্যবাদ জানাচ্ছি অমিত রায়কে আপনাদেরকে আমাদের আলোচনায় থাকার জন্য। নমস্কার এবং শুভরাত্রি সকলকে।